পেজ ফলো করতে। হ্যালো, আসসালামু আলাইকুম। পালস নার্সিং কোচিং, আচ্ছা, পালস নার্সিং লাইসেন্স কোচিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। শুভ সন্ধ্যা সবাইকে। আজকে আমি আপনাদের সাথে আছি আয়েশা মিতু, ঢাকা নার্সিং কলেজ থেকে। আমি বিএসসি নার্সিং কমপ্লিট করেছি। তো আজকে পুরো সেশনটা জুড়ে আমি আপনাদের সাথে আমাদের হচ্ছে কমিউনিটি হেলথ নার্সিং সাবজেক্টের বিভিন্ন এমসিকিউ একটা ক্লাস নিয়ে আমি আপনাদের সাথে আছি। আশা করি আপনারা সবাই খুব দ্রুত জয়েন হয়ে যাবেন এবং আপনাদের ফ্রেন্ডদেরকে প্লাস হচ্ছে শুভাকাঙ্ক্ষী আপনারা সবাইকে মেনশন দিয়ে আমাদের ক্লাসটিতে স্বাগতম জানাবেন। সো যারা যারা অলরেডি আমাদের ক্লাসে যুক্ত হয়েছেন তাদের সবাইকে আমার পক্ষ থেকে আবারও সালাম। সো আপনারা সবাই একটু দ্রুত জয়েন হয়ে যান এবং পাশাপাশি আপনাদের ফ্রেন্ডদেরকে একটু শেয়ার এবং মেনশন করে দিন। ওকে, সো আমরা কিছু সময়ের মধ্যে এই ক্লাসটা শুরু করব। অলরেডি আমাদের হচ্ছে 8 জন যুক্ত হয়ে গেছে। সো আপনারা সবাই আমাদের ক্লাসটা শেয়ার করে দিন এবং আপনাদের ফ্রেন্ডদেরকে মেনশন করে দিন। ঠিক আছে, কমেন্ট শো করেন। ঠিক আছে। ওকে, সো আমাদের সাথে অলরেডি যুক্ত হয়েছে রুমা খাতুন। সালাম দিচ্ছে, ওয়ালাইকুম আসসালাম। আপু, আপনি আপনি আপনার ফ্রেন্ডদেরকে মেনশন করুন এবং আমাদের লাইভটা শেয়ার করে দিন। আমরা আজকে কমিউনিটি হেলথ নার্সিং এর একটা ক্লাস করব। ওকে ওকে, সো আমরা সবাই জয়েন হতে থাকুক। আচ্ছা, জি, ওকে ওকে, সো আমাদের কিন্তু হচ্ছে বিএসসি ডিপ্লোমা লাইসেন্সিং এক্সামের জন্য আমাদের হচ্ছে ব্যাচ শুরু হয়ে গেছে অলরেডি। সো আগামী হচ্ছে 5 দিনের মধ্যে যদি আপনারা ভর্তি হন স্পেশাল ডিসকাউন্টে 2000 টাকার আমাদের কোর্সটি মাত্র কিন্তু 1000 টাকায় ভর্তি হতে পারবেন। সো যারা যারা অলরেডি আমাদের ক্লাসে যুক্ত হয়েছেন, শিলা রানী, জাহানারা আক্তার জুথি, আচ্ছা, উম্মে তাবাসসুম ঋতু, মুন্নি আক্তার, আয়েশা খাতুন, ওকে, নাদিয়া জাহান, মিল্টন মিস্ত্রি, আচ্ছা, জয়া সেন। ওকে, সো যারা যারা যুক্ত হয়েছেন তাদেরকে আবারও আমার পক্ষ থেকে সালাম ও শুভেচ্ছা আমাদের এই প্ল্যাটফর্মে। সো আমরা আরেক দেরি না করে আমরা আমাদের ক্লাসটাতে চলে যাই। সো আপনারা সবাই একটু বেশি বেশি করে শেয়ার এবং মেনশন করে দিন। ওকে, সো দেখেন এখানে আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে ফাদার অফ পাবলিক হেলথ। আচ্ছা, ফাদার অফ পাবলিক হেলথ আপনারা হচ্ছে, আচ্ছা, আপনারা এমসিকিউ শো করার সাথে সাথে আপনারা একটু চেষ্টা করবেন কাইন্ডলি অ্যান্সার গুলা আমাদের কমেন্টে জানানোর। দেখি আমরা একটু দেখবো যে আপনারা কে কে হচ্ছে সঠিক অ্যান্সার দিতে পারেন। যদি সঠিক অ্যান্সার না দিতে পারেন তারপরেও কোনো সমস্যা নেই, আমরা হচ্ছে এখানে কিন্তু প্রশ্ন অ্যানালাইসিস করব, প্লাস এখানে সঠিক অ্যান্সারও কিন্তু জানিয়ে দেওয়া হবে। ওকে, আচ্ছা,
উম্মে তাবাসসুম ঋতু বলছে এটা কি মিডওয়াইফারি সহায়ক হবে না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই মিডওয়াইফারি সহায়ক হবে। আপনি আমাদের ক্লাসটা করতে পারেন, এখান থেকে কিছু না কিছু প্রশ্ন অবশ্যই মিডওয়াইফারিতেও আপনি কমন পাবেন। ওকে, সো যারা 1 নম্বর আমাদের প্রথম ফার্স্ট যে প্রশ্ন আছে এটার অ্যান্সার যারা পারেন তারা একটু কাইন্ডলি অ্যান্সারটা দিবেন কমেন্টে, আদারওয়াইজ আমরা কিন্তু এটার বিশ্লেষণ বা ব্যাখ্যাটা শুরু করে দিব। ওকে, সো কেউই কমেন্ট করে নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি বরং শুরু করি। আচ্ছা, তো এখানে বলছে যে ফাদার অফ পাবলিক হেলথ, ফাদার অফ পাবলিক হেলথ বলা হয় হচ্ছে জন স্নোকে। ফাদার অফ পাবলিক হেলথ বলা হয় জন স্নোকে, ঠিক আছে। আচ্ছা, কেন বলা হয় আমরা একটু এটার একটু ব্যাখ্যাটা দেখে নিই। যদি আমরা ব্যাখ্যার মধ্যে যাই তাহলে দেখেন এখানে সুন্দর মতো লেখা আছে যে জন স্নো known as the father of public health because he conducted groundbreaking research on the spread of cholera। অর্থাৎ এই যে কলেরার যে ব্যাপক বিস্তার, কলেরার যে ব্যাপক বিস্তার এটার উপরে তিনি কি করেছেন, একটা গবেষণা করেছেন, ঠিক আছে। কলেরার উপর তিনি কি করেছেন, গবেষণা করেছেন, এবং এটার যে ফলাফল একটা যুগান্তকারী ফলাফল হওয়ার কারণে তাকে বলা হচ্ছে পাবলিক হেলথের জনক। তাকে কি বলা হচ্ছে, পাবলিক হেলথের জনক, অর্থাৎ ফাদার অফ কথাটা যখনই আসবে তখনই আমাদের কি এটা বাংলা অর্থ বোঝাবে যে ওই খাতের জনককে, ঠিক আছে। সো যারা জানেন তারা তো ভালো, যারা জানেন না তাদের জন্য এটা হচ্ছে ফাদার অফ পাবলিক হেলথ, মানে পাবলিক হেলথের জনককে বা কাকে আমরা পাবলিক হেলথের জনক বলে থাকি, ঠিক আছে। সো এভাবে লিখে নিতে পারেন। এবং কি কারণে কলেরা যে একটা মহামারী রোগ ছিল এটা নিয়ে গবেষণা করার কারণেই কিন্তু তাকে ফাদার অফ পাবলিক হেলথ বলা হচ্ছে। ওকে, আচ্ছা, এবং দেখেন এখানে আরেকটু কথা সুন্দর করে লেখা আছে, হি ইজ দ্য ফাউন্ডেশন অফ মডার্ন এপিডেমিওলজি। অর্থাৎ মডার্ন এপিডেমিওলজির যে ফাউন্ডেশন, আচ্ছা মডার্ন এপিডেমিওলজির যে ফাউন্ডেশন এটাও কিন্তু উনি কি করেন, উনি স্থাপন করেছেন, ঠিক আছে। তাহলে যদি প্রশ্ন আমার যদি ফাদার অফ পাবলিক হেলথ না এসে মডার্ন এপিডেমিওলজির জনককে এটা আসে ফাদার অফ মডার্ন এপিডেমিওলজি, তাহলেও কিন্তু সেম অ্যান্সার হবে, ঠিক আছে। আচ্ছা, তাহলেও কিন্তু সেম অ্যান্সার হবে। সো আমি সবাইকে রিকোয়েস্ট করবো আপনারা সবাই একটু কাইন্ডলি আপনাদের যে নোট খাতা আছে সেখানে এই কথাগুলোকে একটু হচ্ছে নোট ডাউন করে নেবেন। আচ্ছা, ওকে, সো অলরেডি আমাদের সাথে 66 স্টুডেন্ট আছে। আমি হচ্ছে আপনাদেরকে বলবো আর একটু, আমরা ক্লাসটা মাত্র শুরু করেছি, ক্লাসের একদম প্রথম দিকে আমরা। সো আবারও আপনাদের কাছে হচ্ছে আমি বলবো যে আমাদের ক্লাসটা একটু বেশি বেশি করে শেয়ার এবং মেনশন করে দিন। ওকে, আচ্ছা, সো আমরা আমাদের নেক্সট প্রশ্নে যাব। নেক্সট প্রশ্নে আমাদের দেখেন এখানে নেক্সট যে প্রশ্ন এটা হচ্ছে দেখেন ইনসিডেন্স বলছে যে ইনসিডেন্স মিনস, অর্থাৎ ইনসিডেন্স কথাটা বলতে কি বোঝাচ্ছে, ইনসিডেন্স কথা বলতে কি বোঝায়, ঠিক আছে। আচ্ছা, সো দেখেন ইনসিডেন্স বলতে সাধারণত বোঝায়, আচ্ছা আমরা আগে একটু ব্যাখ্যাটার মধ্যে যাই, ব্যাখ্যাটা দেখলে আপনারা বুঝতে পারবেন। আচ্ছা, ইনসিডেন্স মিনস, দেখেন এখানে ইনসিডেন্স অর্থ হচ্ছে অকারেন্স অফ নিউ কেসেস। ইনসিডেন্স অর্থ হচ্ছে নতুন কোনো রোগ শনাক্তকরণ হওয়া, ঠিক আছে, নতুন কোনো রোগ শনাক্তকরণ হওয়া, অর্থাৎ বা নতুন কোনো কিছু শনাক্তকরণ হওয়া। এখন আমরা যদি এপিডেমিওলজির ভাষায় এটা বলতে যাই তাহলে ধরেন একটা নির্দিষ্ট সময়, এখানে ইনসিডেন্সের ক্ষেত্রে অবশ্যই একটা কি থাকবে, একটা নির্দিষ্ট সময় থাকবে, নির্দিষ্ট সময়ে, এটা একটু লিখে নেবেন, নির্দিষ্ট সময়ে। আচ্ছা, নির্দিষ্ট সময়টা সাধারণত ধরা হয় 1 বছর, ঠিক আছে, 1 বছরে, সাধারণত কি 1 বছরে। তাহলে নির্দিষ্ট সময়ে একটি
নতুন রোগে যতজন মানুষ আক্রান্ত হয়, ঠিক আছে, যতজন মানুষ কি হয়, আক্রান্ত হয়। সহজ ভাষায় যদি আমরা বলতে চাই তাহলে ইনসিডেন্স অর্থ হচ্ছে এটা, যে একটি নির্দিষ্ট সময়ে, এবং এই নির্দিষ্ট সময়টাকে আমরা ধরে থাকি সাধারণত হচ্ছে 1 বছর, এবং এই 1 বছরে একটা নির্দিষ্ট এরিয়া যদি আমরা ধরি, ধরেন আমি বললাম আমি ঢাকার একটা এরিয়ার কথাই বললাম, ধরেন আমি বললাম যে ফার্ম গেট। সো ফার্ম গেটে ধরেন আমার 5 লক্ষ মানুষ বসবাস করে। তো আমি এই 5 লক্ষ মানুষের উপর একটা জরিপ চালাবো, এবং এই জরিপে এমন একটা রোগ যেটা আগে ছিল না, নতুন করে এসেছে, যেমন আমাদের কিন্তু চিকেন পক্স আসে হঠাৎ হঠাৎ করে, এখন আবার এই যে হাম বা মিজেলস এর প্রাদুর্ভাব বেড়ে গেছে, ঠিক আছে। সো এই 5 লক্ষ মানুষের মধ্যে হঠাৎ মনে করেন হাম রোগটা নতুন এসেছে, এখন তাহলে এই হামে 5 লক্ষ মানুষের মধ্যে 1 বছরে কতজন আক্রান্ত হলো, সেটাই হবে হচ্ছে ইনসিডেন্স, এবং এটাকে বলা হচ্ছে অকারেন্স, অর্থাৎ শুরু হওয়া, অকারেন্স অফ নিউ কেসেস, অকারেন্স অফ নিউ কেসেস, ঠিক আছে, অর্থাৎ নতুন করে কোনো কিছু শুরু হওয়া। ওকে, তাহলে এখানে ওল্ড আছে, সো এটা হবে না, ওল্ড থাকার কারণে এটা কিন্তু হবে না, ঠিক আছে। আচ্ছা, অকারেন্স অফ নিউ অ্যান্ড ওল্ড কেসেস। আচ্ছা, যদি নিউ অ্যান্ড ওল্ড দুইটাই থাকে, অর্থাৎ পুরাতন রোগও থাকবে সেখানে, আবার নতুন রোগও অ্যাড হবে, তাহলে সেটাকে বলা হবে হচ্ছে প্রিভিলেন্স। তাহলে সেটাকে কি বলা হবে, দেখেন, প্রিভিলেন্স, ঠিক আছে। তাহলে নতুন এবং পুরাতন দুইটা রোগী যেখানে থাকবে সেটাকে বলা হবে প্রিভিলেন্স। ওকে ওকে, আর এটা তো হচ্ছে এমনি জাস্ট একটা অপশন হিসেবে দেওয়া, এটার কোনো ব্যাখ্যা এখানে নাই। আচ্ছা, ওকে, সো যারা যারা 2 এর এ আনসার করছেন, ওকে, সবার আনসার ঠিক আছে। আচ্ছা, সো আপনাদের সবাইকে থ্যাংক ইউ সঠিক আনসার দেওয়ার জন্য। আচ্ছা, এখন দেখেন আমাদের 3 নাম্বার প্রশ্নে আছে যে কমিউনিটি ট্রিটমেন্ট ক্যান বি ডান বাই। আচ্ছা, কমিউনিটি ট্রিটমেন্ট আমরা কিভাবে করতে পারি, কমিউনিটিতে আমরা কিভাবে ট্রিটমেন্ট করতে পারি, ঠিক আছে। তাহলে দেখেন এখানে 4টা অপশন আছে, ঠিক আছে, 4টা অপশন আছে, 4টা অপশন থাকা মানে কি আমার অবশ্যই বেস্ট অ্যান্সার, তাই তো। তাহলে আমরা জানি কি লাইসেন্স পরীক্ষাটা আমাদের 2টা ধাপে সম্পূর্ণ হয়, একটা হচ্ছে আমাদের এমসিকিউ বেসড, অর্থাৎ যেখানে 5টা অপশন থাকে, ট্রু ফলস দেখাতে হয়, আর একটা হচ্ছে বেস্ট অ্যান্সার বেসড, যেখানে হচ্ছে যে কোনো একটা অপশনকে চুজ করতে হয়। তাহলে আমরা যেগুলো এখানে এখন সলভ করলাম এগুলো সবগুলোই কিন্তু বেস্ট অ্যান্সার বেসড কোশ্চেন, ঠিক আছে। সো বেস্ট অ্যান্সার বেসড কোশ্চেনে দেখেন এখানে, আচ্ছা, 4টা অপশন আছে, সো এটা একটা বেস্ট অ্যান্সার। আচ্ছা, এখন দেখেন এখানে 4টা অপশন আছে যে কমিউনিটিতে আমরা আসলে কি কি করে থাকি বা কি কোন হিসেবে ট্রিটমেন্ট দিয়ে থাকি, ঠিক আছে। সো দেখেন এখানে অপশন আছে ইমিউনাইজেশন, ট্রিটমেন্ট অফ কেসেস, তারপরে আছে দেখেন ক্লিনিক্যাল ম্যানেজমেন্ট, কোয়ারেন্টাইন, ঠিক আছে। সো আচ্ছা, ট্রিটমেন্ট অফ কেসেস, আচ্ছা আনসার করছে 3 এর এ, তন্নি 3 এর এ, ইমিউনাইজেশন। আচ্ছা, অ্যাবসলিউটলি রাইট আনসার। কমিউনিটিতে ট্রিটমেন্ট করা হয় কিসের মাধ্যমে, কমিউনিটিতে ট্রিটমেন্ট করা হয় হচ্ছে ইমিউনাইজেশনের মাধ্যমে, অর্থাৎ আমরা কি করি, হেলথ কেয়ার প্রফেশনাল, আমরা যারা কমিউনিটি নার্স আছে, আমরা কি করি, ইমিউনাইজেশন অর্থাৎ টিকা প্রদান, ভ্যাকসিনেশন বা টিকা প্রদানের মাধ্যমে আমরা কিন্তু কমিউনিটিতে কি ট্রিটমেন্ট দিয়ে থাকি, ঠিক আছে। আচ্ছা, আয়েশা খাতুন লিখছে ট্রিটমেন্ট অফ কেসেস। আচ্ছা, ট্রিটমেন্ট অফ কেসেস, ডিরেক্ট ট্রিটমেন্ট যেটা ট্রিটমেন্ট অফ কেসেস কিন্তু অবশ্যই ডক্টর দিয়ে থাকে, নট নার্স, ঠিক আছে। সো দেখেন কমিউনিটি ট্রিটমেন্ট কিন্তু আমরা কি করে থাকি, ইমিউনাইজেশনের মাধ্যমে দিয়ে থাকি, ঠিক আছে। আচ্ছা, ওকে, সো সবাই 3 এর অ্যান্সার করছে, ওকে, থ্যাংক ইউ সবাইকে। আচ্ছা, আর কোয়ারেন্টাইন বলতে তো এটা হচ্ছে একটা আপনার কি বলে আলাদাভাবে মানে রোগের প্রাদুর্ভাবটাকে কমানোর জন্য বা সেফটি এনশিওর করার জন্য কিন্তু এটা নির্দিষ্ট একটা বাউন্ডারির মধ্যে সীমাবদ্ধ রাখাকে বা নির্দিষ্ট বাউন্ডারির মধ্যে সীমাবদ্ধ থাকাকে কোয়ারেন্টাইন বলা হয়, ঠিক আছে। ওকে, আচ্ছা, নেক্সট আমরা দেখি। আচ্ছা, এখানে দেখেন এটারই একটু ব্যাখ্যা আছে যে কমিউনিটি ট্রিটমেন্ট আসলে আমরা আরো কোন কোন উপায়ে দিতে পারি, ঠিক আছে, আরো কোন কোন উপায়ে দিতে পারি। তাহলে দেখেন এখানে এক্সপ্লানেশন সুন্দর মতো লেখা আছে যে কমিউনিটি ট্রিটমেন্ট অর কমিউনিটি হেলথ অ্যাকশন, কমিউনিটি হেলথ অ্যাকশন ইজ দ্য সাম অফ স্টেপস ডিসাইডেড আপন টু দ্য মিট অফ দ্য হেলথ নিডস অফ দ্য কমিউনিটি। অর্থাৎ হেলথ নিডকে আমাদের শারীরিক যে চাহিদা আছে এই অনুযায়ী এই ডিমান্ড ফুলফিল করার জন্য বা আমাদেরকে একটা সুস্বাস্থ্য
প্রদান করার জন্য যে সমস্ত ট্রিটমেন্টগুলো দেওয়া হয় সেগুলাই বলা হচ্ছে যে কমিউনিটি হেলথ ট্রিটমেন্ট। আচ্ছা, এখানে দেখেন পাঁচটা ট্রিটমেন্টকে ইনক্লুড করা হয়েছে, পাঁচটা। ঠিক আছে, একটা হচ্ছে ইমপ্রুভমেন্ট অফ ওয়াটার সাপ্লাইজ, অর্থাৎ পুরো কমিউনিটি যদি আপনি সুস্থ রাখতে চান তাহলে আপনাকে কি করতে হবে? আপনাকে দেখেন এখানে ওয়াটার সাপ্লাই যেটা, এটাকে কি করতে হবে? নিরাপদ করতে হবে। ওয়াটার, খাবার পানি, আগে কি করতে হবে? খাবার পানিকে নিরাপদ করতে হবে। ওকে, তারপরে কি বলছে? ইমিউনাইজেশন, অর্থাৎ রোগ প্রতিরোধ করতে হবে। আমরা যে ইপিআই শিডিউলে কিন্তু আমাদের 10টা রোগের বিপক্ষে 6টা যে ভ্যাকসিন আছে, এগুলা কিন্তু আমরা পুরা দেশব্যাপী আমরা কি কমিউনিটি হেলথ নার্স যারা আছে তারা কিন্তু এগুলাকে দিয়ে থাকি, বা আমাদের ফ্যামিলি হেলথ ওয়েলফেয়ার অর্গানাইজেশনের যারা কর্মী আছে তারাও কিন্তু এই কাজগুলো করে থাকে। ঠিক আছে, সো এগুলা কিন্তু কমিউনিটি ট্রিটমেন্টের জন্য। ওকে, এরপর বলছে হেলথ এডুকেশন, অর্থাৎ মানুষকে কি করতে হবে? শিক্ষা দিতে হবে, তাদেরকে অ্যাডভাইস দিতে হবে, তাদেরকে জানাতে হবে তাদের কি রোগ প্রতিরোধ বা রোগ প্রতিকার বা রোগের সংক্রমণ এগুলো সম্পর্কে তাদেরকে কি করতে হবে? জানাতে হবে বা উপদেশ দিতে হবে। ওকে, এরপর বলছে যে কন্ট্রোল অফ স্পেসিফিক ডিজিজ, অর্থাৎ যদি কোনো নির্দিষ্ট রোগ আসে তাহলে সেটাকে কি করতে হবে? আমাদের কন্ট্রোল করার চেষ্টা করতে হবে। ঠিক আছে, সেটাকে কি করতে হবে? কন্ট্রোল করার চেষ্টা করতে হবে। এবং হেলথ লেজিসলেশন, অর্থাৎ আমাদের যে স্বাস্থ্য সঠিক রাখার জন্য বা সুন্দর রাখার জন্য বা সুস্বাস্থ্য বজায় রাখার জন্য কিছু নিয়ম কানুন যেগুলো আমাদের মেনে চলা প্রয়োজন, এই নিয়মগুলাকে কি করতে হবে? নিয়মগুলোর উপরে জোর প্রদান করতে হবে। সো লেজিসলেশন অর্থ হচ্ছে জোর প্রদান করা। ঠিক আছে, জোর প্রদান করা অর্থাৎ গুরুত্ব দেওয়া। ঠিক আছে, জোর প্রদান করা। ওকে, সো যদি আমাদের হচ্ছে অপশনে ইমিউনাইজেশন না থেকে এখান থেকে যে কোনো একটা থাকতো তাহলেও সেটা কিন্তু কমিউনিটি হেলথ ট্রিটমেন্টের মধ্যেই আসতো। বোঝা গেছে? আচ্ছা, সো যারা বুঝেন আশা করি সবাই বুঝতে পারছেন, আর যারা বুঝেন না আবার প্রশ্ন করতে পারেন। পাশাপাশি এই 5টা পয়েন্ট যদি আপনি মনে রাখেন তাহলে পরীক্ষায় যে কোনো প্রশ্ন আসলে এখান থেকে আপনি অ্যান্সার করতে পারবেন। ওকে, আচ্ছা আচ্ছা, সো আমরা অলরেডি 3টা প্রশ্ন সলভ করেছি। আচ্ছা, আপনারা 3টা প্রশ্নই সুন্দর মতো বুঝতে পারছেন। যদি বুঝতে পেরে থাকেন তাহলে আপনারা একটু সবাই কমেন্টে আমাদের ডান লিখে জানাবেন যে হ্যাঁ আপু আমি হচ্ছে সবগুলো বুঝতে পারছি, বা আপু ডান। ঠিক আছে, এটা লিখলে আমি বুঝবো যে আপনারা আমার কথা বুঝতেছেন বা আমি যেভাবে আপনাদের বুঝাচ্ছি এভাবেই এনাফ। ওকে, সো আমরা আমাদের নেক্সট প্রশ্নে চলে যাই। আচ্ছা, নেক্সট প্রশ্ন 4 নাম্বার। আচ্ছা, আপনারা যারা যারা জানেন আনসার জানেন তারা একটু দ্রুত কমেন্ট করবেন। আমি আসলে আজকে প্রথম আপনাদের সাথে কিন্তু আমাদের লাইসেন্সের ক্লাসটা শুরু হলো, বা আমি আজকে প্রথম ক্লাস নিচ্ছি। সো আপনারা আমাদের সাথে হয়তো এরপরে রেগুলার আমাদের সাথে ক্লাস করবেন, এটা আমরা আশা করব। সো রেগুলার ক্লাস করলে অবশ্যই আমাদের সাথে পরিচিত হবেন। অনেকেই আছে আমাদের এর মধ্যে থেকে, কিন্তু অনেকেই আমাদের রেগুলার ব্যাচের স্টুডেন্টও হয়ে যাবেন। সো পরিচয় থাকবে, যে যত রেসপন্স বেশি করবে তার প্রতি আমাদের ফিডব্যাকও কিন্তু তত বেশি ভালো থাকবে। ওকে, আচ্ছা, অলরেডি আয়েশা খাতুন আনসার করছে 4-এর এ, অর্থাৎ কোশ্চেন 4 এর আনসার হচ্ছে এ, অর্থাৎ পারপাসেস অফ স্ক্রিন, তাই তো? স্ক্রিনিং, পারপাসেস অফ কি? স্ক্রিনিং। আচ্ছা, তাহলে স্ক্রিনিং বলতে আসলে কি বুঝাই? এটা আমাদের একটু জানতে হবে। ঠিক আছে, যে স্ক্রিনিং জিনিসটা কি। আচ্ছা, আচ্ছা, সো দেখেন আমি একটু লিখে দিই। স্ক্রিনিং জিনিসটা হচ্ছে প্রাইমারিলি মেডিকেল ইনভেস্টিগেশন। সবাই এটা লিখে নেবেন, মেডিকেল ইনভেস্টিগেশন। স্ক্রিনিং হচ্ছে প্রাইমারিলি একটা কি? মেডিকেল ইনভেস্টিগেশন, অর্থাৎ একটা পরীক্ষা, ইনভেস্টিগেশন। আচ্ছা, এটা একটা কি? মেডিকেল ইনভেস্টিগেশন। এবং এটা কেন করা হয় এবং স্ক্রিনিংটা কেন করা হয় সেটা হচ্ছে টু ডিটেক্ট, অর্থাৎ আপনার নির্ণয় করার জন্য পোটেনশিয়াল হেলথ রিস্ক, অর্থাৎ কোনো স্বাস্থ্য ঝুঁকি বা কোনো স্বাস্থ্যের রোগ নির্ণয় করার জন্য এই পরীক্ষাটা করা হয়ে থাকে। ঠিক আছে,
দেখেন তাহলে আমরা বলতে পারি প্রাইমারিলি মেডিকেল ইনভেস্টিগেশন টু ডিটেক্ট আচ্ছা টু ডিটেক্ট পোটেনশিয়াল হেলথ ডিজিজ পোটেনশিয়াল হেলথ ডিজিজ অর রিস্ক, ঠিক আছে, হেলথ ডিজিজ অর রিস্ক। আচ্ছা এইটুকু জানলেই হবে, এটাই হচ্ছে আমাদের স্ক্রিনিং এর মূলত একটা ডেফিনেশন বলা যেতে পারে, ঠিক আছে, ডেফিনেশন বলা যেতে পারে। আচ্ছা এখন কথা হচ্ছে তাহলে স্ক্রিনিংটা আমরা কেন করব? আচ্ছা এটা করা গুরুত্বপূর্ণ এজন্য যে ধরেন আমি একটু হেলথ কেয়ার ওয়ার্কার হিসেবে আমরা ভাবলাম যে আমাদের একটা টিম গঠন করলাম, আমরা ভাবলাম যে আমাদের এই ফার্মগেট এরিয়ায় কতজন ডায়াবেটিস পেশেন্ট আছে এটা একটু আমাদের লিস্ট করা প্রয়োজন। এটা একটু আমরা একটু লিস্ট করব, সেই অনুযায়ী মানুষকে হেলথ এডুকেশন দিব, ঠিক আছে। সো আমরা কি করলাম যে ওভারঅল একটা ডেট দিলাম এবং সবাই এখানে 500 থেকে 1000 লোক জড়ো হলো এবং আমরা সবাইকে কি করলাম হচ্ছে ডায়াবেটিস টেস্ট করলাম এবং সেখান থেকে আমরা লিস্ট করে নিলাম যে কে কতজন মানুষ এখানে ডায়াবেটিসে আক্রান্ত আছে, ঠিক আছে। সো এই যে ওভারঅল একটা এরিয়াতে এই যে মেডিকেলে যে টেস্ট করা হয় রোগের প্রাদুর্ভাব জানার জন্য সেটাকে বলা হচ্ছে স্ক্রিনিং টেস্ট। এবং সাধারণত আমাদের সোসাইটিতে ব্রেস্ট ক্যান্সার, সার্ভাইকাল ক্যান্সার এই ধরনের যে মারাত্মক রোগগুলো আছে সেগুলা আইডেন্টিফাই করার জন্য সবচেয়ে বেশি কিন্তু স্ক্রিনিং টেস্টটা করা হয়, ঠিক আছে। ইভেন যদি নতুন কোনো ডিজিজ আসে, যেমন করোনা ভাইরাসের সময় কোভিড যখন আসলো তখন কিন্তু অনেক সময় হসপিটাল গুলাতে কিন্তু এরকম স্ক্রিনিং টেস্ট করা হয়েছে, অর্থাৎ সুস্থ অসুস্থ সবাইকে টেস্ট করা হবে, সুস্থ অসুস্থ সবাইকেই কি করা হয় টেস্টটা করা হয়, ঠিক আছে। সো এটাই হচ্ছে স্ক্রিনিং টেস্ট। তাহলে স্ক্রিনিং টেস্টের উদ্দেশ্য হচ্ছে যদি কোনো রোগ থেকে থাকে সেটাকে কি করা, দ্রুত ডায়াগনোসিস করা, অর্থাৎ দ্রুত শনাক্ত করা, ঠিক আছে। আর্লি ডায়াগনোসিস অর্থ কি দ্রুত শনাক্ত করা, ঠিক আছে, ওকে। আচ্ছা তাহলে আমরা আগে কি করব, স্ক্রিনিং করার পরে দ্রুত রোগ শনাক্ত হবে, তারপর কিন্তু আমাদের এই বিষয়গুলো আসবে যে এডুকেট পিপল ফর হাইজিন, তারপর আগে রোগ শনাক্ত করব, তারপরে আমরা অ্যাডভাইসের দিকে যাব, এগুলা কিন্তু তখন অ্যাডভাইসের মধ্যে চলে যাবে, ঠিক আছে, ওকে। আচ্ছা একজন বলছে যে আরএসসি জয়ন্তী রয়, এডুকেট পিপল ফর দ্য প্রিভেনশন অফ ক্যান্সার। আচ্ছা সরি আপু, এটা হচ্ছে একটা রং অ্যান্সার, আপনি যে অ্যান্সারটা দিয়েছেন এর কারণ হচ্ছে আমি বারবার বললাম যে স্ক্রিনিং টেস্ট করা হয় সাধারণত রোগ নির্ণয় করার জন্য, রোগ শনাক্ত করার জন্য, একটা নির্দিষ্ট এরিয়াতে একটা রোগের প্রাদুর্ভাব শনাক্ত করার জন্য, ঠিক আছে। আচ্ছা ওকে, আচ্ছা আচ্ছা সো এখানে 5 নাম্বার প্রশ্ন আছে আমাদের, দেখেন নেক্সট হচ্ছে আমাদের 5 নাম্বার একটা প্রশ্ন দেওয়া আছে। আচ্ছা আপনারা সবাই এটা একটু অ্যান্সার করার চেষ্টা করেন। 5-এর এটা একটা কমন প্রশ্ন, যেহেতু আমরা নার্সিং এ পড়ছি, একদম বেসিক লেভেলের প্রশ্ন। ফার্স্ট ইয়ার থেকে আমাদের কিন্তু এটা পড়ানো শুরু হয়। ইমিউনাইজেশন ইপিআই শিডিউল কিন্তু আমাদের ফার্স্ট ইয়ার থেকে, ডিপ্লোমা বিএসসি মিডওয়াইফারি সবারই কিন্তু ফার্স্ট ইয়ার থেকে ইপিআই শিডিউল পড়ানো হয়, ঠিক আছে। সো খুবই বেসিক একটা প্রশ্ন, এটা আশা করি আপনারা সবাই পারবেন, সবাই একটু কাইন্ডলি আনসার করবেন। 5 নাম্বার প্রশ্নের একটু আনসার করবেন সবাই। আচ্ছা আচ্ছা সো আমাদের ক্লাস কেমন লাগতেছে? যদি ভালো লেগে থাকে ক্লাসটা তাহলে অবশ্যই বেশি করে রিয়াক্ট দিবেন, প্লাস পাশাপাশি শেয়ার এবং মেনশন করবেন, ঠিক আছে। সো আশা করি আমাদের ক্লাস থেকে অনেক উপকার হবে আপনাদের, এবং ইভেন পরীক্ষার হলেও আপনারা এখান থেকে অনেক কমন পাবেন। ওকে সো 5-এর এ আনসার করছে সবাই। আচ্ছা তাহলে ডোজ অফ বিসিজি ভ্যাকসিন ফর নিওনেট, তাহলে আমরা জানি কি শিশু জন্মের পরপরই আরো একটা কমন প্রশ্ন আসে এখান থেকে, যে বাচ্চা জন্মের পরপরই কোন টিকা দেওয়া হয়, হুইচ ভ্যাকসিন ইজ গিভেন ইমিডিয়েটলি আফটার ডেলিভারি অফ দ্য বেবি, ঠিক আছে। এখান থেকে আরেকটা কমন প্রশ্ন আসে যে কি হুইচ ভ্যাকসিন
হুইচ ভ্যাকসিন ইজ গিভেন ইমিডিয়েটলি আফটার ডেলিভারি অফ দ্য বেবি। অর্থাৎ বাচ্চা জন্মের পরপর, মানে বাচ্চা জন্মের পরপরই কোন ভ্যাকসিনটা দেওয়া হয়। হুইচ ভ্যাকসিন ইজ গিভেন ইমিডিয়েটলি আফটার ডেলিভারি অফ দ্য বেবি। এই প্রশ্নটা আপনারা লিখে নিতে পারেন, অফ দ্য বেবি। তাহলে বাচ্চা জন্মের পরপরই যে ভ্যাকসিনটা দেওয়া হয় সেটা হচ্ছে বিসিজি ভ্যাকসিন, এবং এটাকে টিউবারকুলোসিসের এগেনস্টে দেওয়া হয়, অর্থাৎ যক্ষা দমন করার জন্য কিন্তু এই ভ্যাকসিনটা দেওয়া হয়। ঠিক আছে, টিউবারকুলোসিস রোগের বিরুদ্ধে, টিউবারকুলোসিস। ঠিক আছে, এগুলো লিখে নিতে পারেন, টিউবারকুলোসিস। ঠিক আছে, তাহলে টিউবারকুলোসিস। এবং এই বিসিজি ভ্যাকসিনের ডোজ হচ্ছে 0.05 ml। এটা একটু খেয়াল রাখতে হবে। আপনার অপশনে কিন্তু এটা থাকতে পারে, পাশাপাশি 0.5 ml ও থাকতে পারে, 0.5 ml ও থাকতে পারে। সো অনেকে কনফিউজড হয়ে পড়ার সময় খেয়াল করে পড়ে না, সো অনেকে এটা লাগাই দিতে পারে। সো এটা করা যাবে না, এটা অবশ্যই খেয়াল রাখতে হবে। বিসিজি এর ডোজটা হচ্ছে 0.05। এবং আপনারা আরো একটা কাজ করবেন, সেটা হচ্ছে ইপিআই শিডিউলটা বের করে আপনারা সেখানে ডিপিটি ভ্যাকসিনের হচ্ছে আপনার ডোজ 0.5। ঠিক আছে, আমি একটু লিখে দিই, ডিপিটি ভ্যাকসিনের ডোজ হচ্ছে 0.5 ml। ঠিক আছে, তারপরে হচ্ছে আপনার পিসিভি এর ডোজও হচ্ছে 0.5 ml। ঠিক আছে, আচ্ছা, এরপরে আপনার হচ্ছে ডোজ আছে ওপিভি, ওরাল পোলিও ভ্যাকসিন। ওপিভি এটা তো হচ্ছে 2 ফোঁটা মুখে। ঠিক আছে, ওপিভি হচ্ছে 2 ফোঁটা, এটা ডোজ হচ্ছে কত, 2 ফোঁটা। আচ্ছা, 2 ফোঁটা। আচ্ছা, এরপর দেখেন আপনার আমরা আরেকটা হচ্ছে পোলিও মেলাইটিসের বিপক্ষে কিন্তু দিয়ে থাকি আইপিভি দিয়ে থাকি। ঠিক আছে, আইপিভি দিয়ে থাকি, যার ডোজ হচ্ছে 0.1 ml। 0.1 ml আইপিভি হচ্ছে 0.1 ml। এগুলো আপনারা একটু সুন্দর মতো লিখে নেন। আচ্ছা, আর এমআর এর ডোজও হচ্ছে 0.5 ml। এমআর মিজেলস আর হচ্ছে রুবেলা, এটাও হচ্ছে 0.5 ml। ঠিক আছে, আচ্ছা, আপনারা যদি ইপিআই শিডিউলটা বের করেন আরো বেশি এটা সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট পেয়ে যাবেন। ওকে, সো আমাদের নেক্সট প্রশ্নে চলে যাই। আচ্ছা, তো এখানে আমাদের লাইসেন্স প্রস্তুতির টিচার প্যানেল আছে। সো সেপ্টেম্বর 2026 লাইসেন্স পরীক্ষাকে উপলক্ষ করে কিন্তু আমাদের অলরেডি কোর্সে ভর্তি শুরু হয়ে গেছে। আপনারা চাইলে খুব দ্রুতই আমাদের 5 তারিখের মধ্যে কিন্তু 50% ডিসকাউন্টে কিন্তু আমাদের কোর্সে ভর্তি হতে পারেন। এবং পাশাপাশি আপনারা হচ্ছে আমাদের যে বই মেডি প্রুফ, এই বই থেকে আমরা আপনাদের পড়াবো, পুরো ইনফরমেশনগুলো এখান থেকে পড়ানো হবে। সো আপনারা বই নিতে পারবে তো নাকি? হ্যাঁ, সো যদি বই নিতে চান কেউ আমাদের পেজে যোগাযোগ করতে পারেন। এবং পাশাপাশি আপনারা রেগুলার ক্লাস করার জন্য আমাদের পেজে কিন্তু ফলো দিয়ে রাখতে পারেন। ওকে, সো এখানে বিস্তারিত সবকিছু লেখা আছে। আপনার কোর্সের মধ্যে কি কি পাবেন, 80টা প্লাস লাইভ ক্লাস পাবেন, সাবজেক্ট ফাইনাল থাকবে, 80+ এক্সাম থাকবে। ঠিক আছে, এবং একটা ফাইনাল মডেল টেস্টও থাকবে। ওকে, সো নেক্সট হচ্ছে 6 নাম্বার প্রশ্ন, যে বেস্ট টাইম ফর আইইউসিডি ইনজারশন, অর্থাৎ ইন্ট্রা ইউটেরাইন। এটা হচ্ছে একটু টাইপিং মিস্টেক হয়েছে, যে ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস। ঠিক আছে, আচ্ছা, ওকে, আচ্ছা, সো আইইউসিডি এর অর্থ হচ্ছে ইন্ট্রা ইউটেরাইন। যারা জানেন না তারা লিখে নেবেন, ইন্ট্রা ইউটেরাইন কন্ট্রাসেপটিভ ডিভাইস। অর্থাৎ প্রেগন্যান্সি কন্ট্রোল করার জন্য যে ডিভাইসগুলা আমাদের ইউটেরাসে, সরাসরি ইউটেরাসে স্থাপন করা হয়, সেটাকেই বলা হচ্ছে কি ইন্ট্রা ইউটেরাইন ডিভাইস। ঠিক আছে, প্রেগন্যান্সি কি করে, প্রতিরোধ করে। তাহলে ইন্ট্রা ইউটেরাইন ইউটেরাসের মধ্যে কোথায়, ইউটেরাস জরায়ু। ঠিক আছে, যারা ইংরেজি বুঝেন না তাদের জন্য বাংলা বললাম,
ইউটেরাস অর্থাৎ জরায়ুতে যে কন্ট্রাসেপটিভ ডিভাইস অর্থাৎ গর্ভ নিরোধক যে ডিভাইস স্থাপন করা হয় সেটাকেই বলা হচ্ছে আইইউসিডি। ওকে, সো এটা কখন স্থাপন করা সবচেয়ে বেশি ভালো, ঠিক আছে, সবচেয়ে বেশি ভালো বা বেস্ট টাইম বলছে কি সবচেয়ে ভালো সময় কখন, ঠিক আছে। তাহলে দেখেন অপশন আছে দেখেন যে 4 উইকস আফটার সিজারিয়ান সেকশন অর্থাৎ একটা সিজারিয়ান সেকশনের 4 সপ্তাহ পরে। আচ্ছা, এরপর বলছে 3 উইকস আফটার ডেলিভারি অর্থাৎ ডেলিভারির 3 সপ্তাহ পূর্বে। আচ্ছা, সেটা নর্মাল ডেলিভারিও হতে পারে। ওকে, এরপর বলছে ইমিডিয়েট আফটার মিনিস্ট্রুয়েশন অর্থাৎ আমাদের যে মিনস্ট্রুয়াল সাইকেল আছে অর্থাৎ মাসিক চলাকালীন মাসিক শেষ হওয়ার পরপরই অর্থাৎ মিনিস্ট্রুয়েশন বা পিরিয়ড আপনারা যেটাই বলেন পিরিয়ড শেষ হওয়ার পরপরই আপনার কিন্তু আমরা আইইউসিডি ইনজারশনের বেস্ট টাইম এটাকে আমরা ধরে থাকি, ঠিক আছে, যে পিরিয়ড শেষ হওয়ার পরপরই ইমিডিয়েট আফটার অর্থাৎ মিনিস্ট্রুয়েশন সাইকেল আপনার শেষ হলো তখনই হচ্ছে আইইউসিডি ইনজারশন বা আইইউসিডি করার একটা পারফেক্ট টাইম। ওকে, ঠিক আছে, সো এটা একটু খেয়াল রাখবেন। আচ্ছা আচ্ছা, নেক্সট আমাদের নেক্সট প্রশ্ন আছে। দেখেন নেক্সট প্রশ্ন বলছে যে হুইচ অন অফ দ্য ফলোইং ডিজিজ ইজ আ কমিউনিকেবল ডিজিজ। কমিউনিকেবল, আচ্ছা কমিউনিকেবল অর্থ কি? কমিউনিকেবল অর্থ কি একটু কমেন্টে জানান তো, কমিউনিকেবল অর্থ কি? কমিউনিকেবল ডিজিজ বলতে আসলে আমরা কি বুঝি? কমিউনিকেবল ডিজিজ অর্থাৎ সংক্রামক রোগ, সংক্রামক বা ছোঁয়াচে রোগ, এক কথায় মানে একজনের শরীর থেকে আরেকজনে যায়, ঠিক আছে। তাহলে সংক্রামক বা সহজ ভাষায় যদি সংক্রামক না বোঝেন তাহলে হচ্ছে ছোঁয়াচে অর্থাৎ একজনের সংস্পর্শে আরেকজন আসলেই এটা কি হয়, একজনের থেকে আরেকজনে স্প্রেড হয় বা ট্রান্সমিট হয়, ঠিক আছে। আচ্ছা, ওকে, নীলাপাল কমেন্ট করছে অ্যামিবিয়াসিস। ওকে, ইয়েস, অ্যামিবিয়াসিস ইজ দ্য রাইট আনসার। ওকে, সো আমরা কি করব, কিছু কমিউনিকেবল, কিছু না কয়েকটা কমিউনিকেবল ডিজিজের নাম আমি এখানে দিয়ে দিব। আচ্ছা, নুসরাত জান কমেন্ট করছে, আচ্ছা এটা সরি, ওকে, জয়ন্তী বি, ওকে ঠিক আছে, সবাই কমেন্ট করছে, ঠিক আছে। ওকে, সো তার মানে আপনারা জানেন। আচ্ছা, আমি একটু এটার একটা ব্যাখ্যা দিয়ে দিই, ঠিক আছে। তাহলে নেম অফ কমিউনিকেবল ডিজিজ এটা একটু লিখে নেবেন, যারা জানেন এবং জানেন না উভয়ের জন্য। নেম অফ কমিউনিকেবল ডিজিজ, কমিউনিকেবল, নেম অফ কি কমিউনিকেবল ডিজিজ। ওকে, আচ্ছা, তাহলে 1 নম্বরে লিখবেন হচ্ছে ম্যালেরিয়া। ম্যালেরিয়া, ঠিক আছে, ম্যালেরিয়া কিন্তু সংক্রমণ হয়, ঠিক আছে। তারপরে ARI অর্থাৎ অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন, অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন, ঠিক আছে, ইনফেকশন, অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন, এটাকে সংক্ষেপে কি বলা হয়, ARI, অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি হয়, টিউবারকুলোসিস। আচ্ছা, খুবই কমন ডিজিজ হেপাটাইটিস খুবই কমন, ঠিক আছে, হেপাটাইটিস। আচ্ছা, তারপরে আরো কি কি হয়, মিজেলস, হাম, ঠিক আছে, হামও কিন্তু ছোঁয়াচে, মিজেলস। ওকে, এছাড়াও আর কি কি হতে পারে, এন্টেরিক ফিভার, ঠিক আছে, এন্টেরিক ফিভার বা টাইফয়েড ফিভার, যেটা এন্টেরিক ফিভারের আরেক নাম হচ্ছে টাইফয়েড ফিভার, ঠিক আছে, এন্টেরিক ফিভার বা টাইফয়েড ফিভার। ওকে, আচ্ছা, তাছাড়া ডায়রিয়াল ডিজিজ বা ওর্ম ইনফেস্টেশন, যেটা ডায়রিয়াল ডিজিজ, ডায়রিয়া, ঠিক আছে। ডায়রিয়াল ডিজিজ। আচ্ছা, এরপরে ওর্ম ইনফেস্টেশন অর্থাৎ কৃমিও কিন্তু সংক্রমণ হতে পারে, ঠিক আছে।
তাহলে ওর্ম ইনফেস্টেশন, ইনফেস্টেশন এগুলা কি হয়? কমিউনিকেবল, এগুলাকে বলা হচ্ছে কি কমিউনিকেবল ডিজিজ। অর্থাৎ একজনের থেকে আরেকজনে কি হয়? পানির মাধ্যমে, খাবারের মাধ্যমে, হাঁচি কাশির মাধ্যমে, ঠিক আছে, কফের মাধ্যমে, ব্লাডের মাধ্যমে কিন্তু একজনের থেকে আরেকজনের সহজেই এগুলা কি হয়? ছড়ায় যায়, ঠিক আছে। সো এই জন্য এগুলাকে বলা হচ্ছে কমিউনিকেবল ডিজিজ। ওকে, সো আমাদের আনসারটা ছিল হচ্ছে অ্যামিবিয়াসিস, অর্থাৎ অ্যামিবা সংক্রমণের কারণে যে রোগটা হয়ে থাকে সেটা হচ্ছে অ্যামিবিয়াসিস। ওকে, এখন কথা হচ্ছে এখানে হচ্ছে আমরা কমিউনিকেবল ডিজিজ সম্পর্কে জানলাম। এখন আমাদের কিছু নন কমিউনিকেবল ডিজিজের নামও জানতে হবে, ঠিক আছে। সো দেখেন আমাদের নেক্সট প্রশ্নে নন কমিউনিকেবল ডিজিজ নিয়ে কথা আছে হয়তো। আচ্ছা, নেক্সট যে কোনো একটা প্রশ্নে নন কমিউনিকেবল ডিজিজ নিয়েও কথা আছে। আচ্ছা, আমরা ওখানে গেলে দেখবো। ওকে, সো আমি এটা একটু ব্যাখ্যা করি। তাহলে এখন নন কমিউনিকেবলের কিছু আমি এক্সাম্পল দিব একইভাবে, ঠিক আছে। নন কমিউনিকেবল ডিজিজ, ঠিক আছে। তাহলে যেগুলা কি করে না, একজনের থেকে আরেকজনের সংক্রমণ হয় না, যারা আছে তারা আছে। অর্থাৎ ক্যান্সার, ধরেন একজনের ক্যান্সার আছে, তার পাশাপাশি যে থাকবে তারও যে ক্যান্সার হবে এমন কোনো কথা নেই। একজনের ডায়াবেটিস আছে, সো তার পাশে যে থাকবে তাকে চিকিৎসা যে করবে তার ডায়াবেটিস হবে এমন কোনো কথা নেই, ঠিক আছে। তারপরে ধরেন হচ্ছে আপনি কারো হার্ট ডিজিজ আছে, কারো হচ্ছে আপনার কি থাকতে পারে, ধরেন প্রোটিন এনার্জি, কোনো বাচ্চার প্রোটিন এনার্জি ম্যালনিউট্রিশন আছে, ঠিক আছে, যে রোগ থালমি আছে, এই ধরনের যেগুলো রোগ একজন থেকে আরেকজনের সংক্রমণ হয় না, এই ধরনের রোগগুলোকে কি বলা হচ্ছে? নন কমিউনিকেবল ডিজিজ। সো দেখেন ভিটামিন ডি এর অভাবে আমরা কি জানি যে রিকেটস রোগ হয়, ঠিক আছে। তারপরে ডায়াবেটিস, তো ইনসুলিনের কার্যকারিতা কমে যাওয়ার কারণে হয়। ক্যান্সারও কি হয়? সেল অ্যাবনর্মাল সেল ডিভিশনের কারণে ক্যান্সার হয়, ঠিক আছে। সো এই রোগগুলা কিন্তু এখানে দেখেন যে বাকি যে তিনটা অপশন আছে, তিনটার কোনোটাই কিন্তু একজন থেকে আরেকজনে ছড়ায় না, ঠিক আছে। অর্থাৎ যার হবে তারই হবে, তার পাশে যে থাকবে তার কিন্তু কখনো সংক্রমণটা হবে না। সো এইগুলাকে আমরা কি বলতে পারি? নন কমিউনিকেবল ডিজিজ। ওকে, আচ্ছা, ওকে। সো নেক্সট আমরা নেক্সট প্রশ্নে চলে আসছি। নেক্সট প্রশ্ন দেখেন, 8 নাম্বার প্রশ্নে আসছি। আচ্ছা, সো অনেক সময় আমরা ক্লাস করলাম। আচ্ছা, এখন আমরা একটু কথা বলি। সো আপনারা সবাই মেবি সেপ্টেম্বর লাইসেন্স দিবেন। আচ্ছা, আমাদের যে ক্লাস করলাম আমরা অলরেডি হচ্ছে 7টার মতো প্রশ্ন সলভ করছি। আমাদের প্রশ্নগুলো আপনাদের কাছে কেমন লাগছে, পাশাপাশি আমাদের ক্লাসটা কেমন লাগতেছে, এটা একটু কমেন্ট করে জানান। আচ্ছা, যদি ক্লাস ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটু কমেন্টে জানান যে ক্লাসটা ভালো লাগতেছে। ওকে, আচ্ছা, 8 নাম্বার অ্যান্সার করছে মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর অফ কমিউনিকেবল ডিজিজ। অর্থাৎ আমরা একটু আগে বললাম কি যে কমিউনিকেবল ডিজিজ কি হয়? বিভিন্ন হাঁচি কাশি, ব্লাড বা এই ধরনের জিনিসের মাধ্যমে ছড়াতে পারে, ঠিক আছে। এখন কথা হচ্ছে যে এমন কোন রিস্ক ফ্যাক্টর, মডিফায়েবল মানে কি? যেটাকে কি করা যায়? সংশোধন করা যায়। মডিফায়েবলের অর্থ হচ্ছে সংশোধনযোগ্য, অর্থাৎ চাইলে আমি এটাকে কি করতে পারি? বাদ দিতে পারি, ঠিক আছে। সংশোধনযোগ্য, চাইলে আমি এটাকে কি করতে পারি? ইগনোর করতে পারি বা বাদ দিতে পারি, ঠিক আছে। আচ্ছা, তাহলে দেখেন আপনি চাইলে আপনার বয়স 50, আপনি চাইলে তো আপনার বয়সটাকে 30-এ নিয়ে আসতে পারবেন না, পারবেন না। সো এটাকে মডিফাই করা যায় না, এজটাকে মডিফাই করা যায় না। জেন্ডার, আপনার জেন্ডার হচ্ছে মেল, আপনি চাইলেই সেটাকে ফিমেলে কনভার্ট করতে পারবেন না, ঠিক আছে। আচ্ছা, জেনেটিক ফ্যাক্টর, এখন আপনি যে আপনার জন্মগত যে ডিএনএ বা আপনার ডিএনএতে যে জিন আছে এগুলা কিন্তু আপনার কনজেনিটাল কন্ডিশন, ঠিক আছে। আপনি চাইলেই কিন্তু এগুলাকে চেঞ্জ করতে পারবেন না। একমাত্র দেখেন সিগারেট স্মোকিং, অর্থাৎ একজন হেপাটাইটিস আক্রান্ত, সে যে সিগারেটটা, অনেক সময় হয় কি ফ্রেন্ড সার্কেলে যারা আড্ডা দেয় তারা করে কি এক ফ্রেন্ডের থেকে নিয়ে সেও আরেকজন কিন্তু ওই একটা সিগারেটই স্মোক করে, ঠিক আছে। তো সেক্ষেত্রে হয় কি একজন থেকে কিন্তু আরেকজনের সংক্রমণ হওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যায়, ঠিক আছে। বা এসটিডি, ধরেন একজনের এসটিডি আছে, তার থেকে সে সিগারেটটা নিয়ে স্মোক করতেছে, এক্ষেত্রে কিন্তু সংক্রমণ হওয়ার যে হার এটা কিন্তু বেড়ে যায়, ঠিক আছে। সো আমরা কিন্তু চাইলেই পারি যে সেকেন্ড হ্যান্ড স্মোকিং যেটা, এটা কিন্তু ইগনোর করতে, ঠিক আছে। সো মডিফাইবল রিস্ক ফ্যাক্টর আমরা বলতে পারি যে স্মোকিং।
আচ্ছা, মডিফাইবল রিস্ক ফ্যাক্টর কি হবে? স্মোকিং। ওকে, আচ্ছা, এছাড়াও আরো কিছু কিছু রিস্ক ফ্যাক্টর আছে, যেমন আপনি ধরেন অন্যান্য অন্যান্য ডিজিজের ক্ষেত্রে, নট কমিউনিকেবল ডিজিজ, ধরেন আপনার হচ্ছে ডায়াবেটিস মেলাইটাস, আপনার ডায়াবেটিস আছে, তাহলে আপনার যে যে রিস্ক ফ্যাক্টর আছে সেখান থেকে আপনি কি কি মডিফাই করতে পারেন? আপনি প্রথমত আপনার খাবার মডিফাই করতে পারেন, তাহলে আপনার ফুড হ্যাবিট আপনি মডিফাই করতে পারেন। আপনার হচ্ছে যে লাইফস্টাইল, আপনি যে সিডেন্টারি লাইফস্টাইল লিড করেন, মানে অনেক বিলাসবহুল জীবনযাপন করেন, আপনি চাইলে এটাকে কি কমায় নিয়ে আসতে পারেন, একটা সাধারণ জীবনযাপনের মধ্যে, একটা কঠোর পরিশ্রমের জীবনযাপনের মধ্যে, একটা রেগুলার ডিসিপ্লিন লাইফের মধ্যে কিন্তু আসতে পারেন। ঠিক আছে, সো এগুলো হচ্ছে মডিফাইবল রিস্ক ফ্যাক্টর। আচ্ছা, ওকে, সো এখানে রাইট অ্যান্সারটা দেওয়া আছে। আচ্ছা, নেক্সট আমাদের নেক্সট প্রশ্ন বলছে, দ্য ফার্স্ট সেরোলজিক্যাল মার্কার অফ হেপাটাইটিস বি টু অ্যাপিয়ার ইজ। আচ্ছা, সেরোলজিক্যাল মার্কার অর্থাৎ হেপাটাইটিস বি যদি কারো থাকে, তাহলে আমরা কোন পরীক্ষার মাধ্যমে সহজে এটাকে কি করতে পারি, চিহ্নিত বা শনাক্ত করতে পারি? তাহলে সেরোলজিক্যাল মার্কার, শনাক্তকারী, শনাক্তকারী কি পরীক্ষা, ঠিক আছে, শনাক্তকারী। শনাক্তকারী পরীক্ষা, তাহলে হেপাটাইটিস বি শনাক্তকারী পরীক্ষা কোনটা? তাহলে আমরা কিন্তু যেহেতু নার্স, আমরা কিন্তু হসপিটালে রেগুলার সার্ভিস দিয়ে থাকি, সো আমাদের কিন্তু জানার কথা যে হেপাটাইটিস পেশেন্ট আসলে আমরা সবার আগে কি টেস্ট দিয়ে থাকি? HbS-Ag। ঠিক আছে, অর্থাৎ দেখেন এটার একটা সুন্দর ব্যাখ্যাও দেওয়া আছে যে HbS-Ag, এটার অনেকে আমরা এটার ফুল মিনিংটা জানি না, ফুল ফর্মটা জানি না। অর্থাৎ দেখেন হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন, অর্থাৎ এইচ তে হচ্ছে হেপাটাইটিস, বি তে হচ্ছে বি ভাইরাস, হেপাটাইটিস বি। আচ্ছা, এস তে হচ্ছে সারফেস, এজি তে হচ্ছে অ্যান্টিজেন। ঠিক আছে, তাহলে হেপাটাইটিস, দেখেন হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন, এই টেস্টটা দিয়ে আমরা কি করি? মূলত হচ্ছে আমাদের যে হেপাটাইটিস বি এটা রোগটা, এটাকে শনাক্তকরণ করে থাকি। ওকে, আচ্ছা, তাহলে আমাদের ব্লাডে যদি হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেন পাওয়া যায়, যদি অ্যান্টিজেন পাওয়া যায়, তার মানে তার কি, সে হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত। ঠিক আছে, হেপাটাইটিস বি ভাইরাসে আক্রান্ত। ওকে, এই যে হেপাটাইটিস বি ইনফেকশনে সে কি আক্রান্ত। ওকে, আচ্ছা, ঠিক আছে, সো বুঝে গেল। এরপর বলছে যে সেনসাস ইজ অ্যান এক্সারসাইজ ক্যারিড আউট ইন এভরি। আচ্ছা, বলছে সেনসাস, সেন্সাস অর্থ হচ্ছে আদমশুমারি। ঠিক আছে, সেনসাস অর্থ হচ্ছে আদমশুমারি। এটা আমাদের কমিউনিটি হেলথের একটা খুবই গুরুত্বপূর্ণ অংশ, কারণ আমাদের কমিউনিটি হেলথ কিন্তু জনসংখ্যা নিয়ে কাজ করে, জনসংখ্যা নিয়ে কাজ করে, জনসংখ্যার উপরে রোগের প্রাদুর্ভাব নিয়ে কাজ করে, জনসংখ্যার উপরে রোগের প্রতিকার প্রতিরোধ নিয়ে কাজ করে। ঠিক আছে, সো সেনসাস অর্থ হচ্ছে আদমশুমারি। যারা জানেন তারা তো ভালো, যারা জানেন না তারা একটু লিখে নেবেন, আদমশুমারি, আদমশুমারি। আচ্ছা, সো এটা কিন্তু খুবই সহজ একটা প্রশ্ন, এবং এটা জানার কথা যে আদমশুমারি সাধারণত কত বছর পর পর হয়ে থাকে? 10 বছর পর পর কিন্তু আদমশুমারি হয়ে থাকে, 10 বছর পর পর আদমশুমারি হয়ে থাকে। সো এটার আনসারটা হবে 10 ইয়ার্স, 10 ইয়ার্স। আদমশুমারি কত বছর পর পর হয়ে থাকে? 10 বছর পর পর হয়ে থাকে। তাহলে এখানে সুন্দর করে বাংলায় আপনারা লিখে নিতে পারেন যে আদমশুমারি বা সেনসাস 10 বছর পর পর সংগঠিত হয়। ঠিক আছে, পরপর কি হয়? সংঘটিত, সংঘটিত। হ্যাঁ, ওকে, সো এখানে আবারও একই কথা, এখানে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে, যারা ভর্তি হতে চান এই ফোন নাম্বারে কিন্তু কল করতে পারেন। ঠিক আছে, এছাড়া আমাদের পেজে নক করতে পারেন। আচ্ছা, এরপর বলছে পজিটিভ এজেন্ট অফ কোভিড-19, করোনা ভাইরাস, তাই তো? কোভিড-19 এর জন্য কোন ভাইরাস দায়ী? কোন ভাইরাস দায়ী?
সবই সহজ প্রশ্ন, কিন্তু পরীক্ষা দিতে গেলে পারি না কিছু, তাই তো? এমন লাগতেছে যে যা কিছু পড়াচ্ছে সবই সহজ, কিন্তু পরীক্ষার হলে যখন এই প্রশ্নগুলো আসে তখনই আমরা কি করি, পারি না, ভুল করি। আচ্ছা, সো পজিটিভ অর্গানিজম অফ কোভিড-19 হচ্ছে নোভেল করোনা ভাইরাস। ওকে, আচ্ছা দেখেন এখানে সুন্দর করে একটা এক্সপ্লেনেশন দেওয়া আছে, সেটা হচ্ছে কোভিড-19 ইজ কজড বাই, কোভিড-19 কোন ভাইরাস দ্বারা হয়ে থাকে? SARS কোভিড-2, ঠিক আছে? কোভিড-2 অর্থাৎ সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম। SARS সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম, অর্থাৎ এটা আমাদের কি করে, শ্বাস প্রশ্বাসের হচ্ছে যে ফাংশনটা আছে এটাকে খুবই মারাত্মকভাবে কি করে এফেক্ট করে, ঠিক আছে? তাহলে সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি তাৎক্ষণিক, এবং এটা কেমন হয়, হঠাৎ করে, অর্থাৎ খুব দ্রুত গতিতে খুবই মারাত্মক অবস্থায় নিয়ে যায়, ঠিক আছে? রেসপিরেটরি সিনড্রোম এটা কিসের দ্বারা হয়? করোনা ভাইরাস 2 দ্বারা হয়, করোনা ভাইরাস 2 দ্বারা হয়, ঠিক আছে? ওকে, সো হুইচ বিলংস টু দ্য করোনা ভাইরাস ফ্যামিলি, ঠিক আছে? ওকে, সো এটা আনসার আমরা মোটামুটি সবাই জানি, তাইলে নোভেল করোনা ভাইরাস, নোভেল কি হবে, করোনা ভাইরাস। ওকে, সো ফুল মিনিংটা সবাই একটু জেনে রাখবেন যে SARS কোভিড-2 এটার ফুল মিনিংটা সবাই সুন্দর মতো জেনে রাখবেন, যে সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম করোনা ভাইরাস 2, করোনা ভাইরাস 2 পুরোটাই মনে রাখতে হবে, ঠিক আছে? সিভিয়ার অ্যাকিউট রেসপিরেটরি সিনড্রোম করোনা ভাইরাস 2। ওকে, আচ্ছা এরপর দেখেন বলছে লেভেল অফ ইলনেস প্রিভেনশন, ইলনেস প্রিভেনশন অর্থাৎ রোগ প্রতিরোধের কতটা স্তর আছে। লেভেল, লেভেল অর্থ কি? লেভেল অর্থ হচ্ছে স্তর, স্তর। তাহলে কিসের স্তর? রোগ প্রতিরোধ, ইলনেস প্রিভেনশন, ঠিক আছে? রোগ প্রতিরোধের কতগুলো স্তর আছে? রোগ প্রতিরোধের আচ্ছা, তাহলে রোগ প্রতিরোধের স্তর এটা একটু লিখে নিবেন সবাই। আচ্ছা, এটা একটু সবাই লিখে নেবেন। আমাদের হচ্ছে ইলনেস প্রিভেনশনের 4টা লেভেল আছে, ঠিক আছে? 4টা লেভেল আছে। আচ্ছা দেখেন এখানে সুন্দর মতো লেখা আছে লেভেল অফ ইলনেস প্রিভেনশন 4 লেভেলস। কয়টা লেভেল আছে? 4টা। একটা হচ্ছে দেখেন প্রিমোডিয়াল প্রিভেনশন, একটা হচ্ছে প্রাইমারি প্রিভেনশন, একটা সেকেন্ডারি প্রিভেনশন, একটা হচ্ছে টারশিয়ারি প্রিভেনশন। তাহলে প্রিমোডিয়াল, সেকেন্ডারি, টারশিয়ারি। ওকে, যারা সঠিক অ্যান্সার করছেন তারা ভেরি গুড, তাদের জন্য অনেক অনেক শুভকামনা। এভাবেই পড়াশোনা করতে থাকেন, এভাবে প্রিপারেশন নিতে থাকেন, আশা করি ভালো রেজাল্ট করবেন। ওকে, এখন আমি একটু এগুলাকে বুঝাই, জাস্ট একটু ব্যাখ্যা করি আপনাদের সামনে যে আসলে প্রিমোডিয়াল প্রিভেনশন বলতে কি বোঝানো হচ্ছে, ঠিক আছে? সো দেখেন প্রিমোডিয়াল প্রিভেনশন বলতে এটা বোঝানো হয় যে ধরেন আমার বাসায় বাচ্চা আছে, বেবি আছে, 5 বছর বা 4 বছর, 5 বছর, 6 বছর এরকম বয়সের বাচ্চা আছে। সো সে ধরেন কোনো ধরনের রোগ আক্রান্ত না, সে সুস্থ সুন্দর একটা বাচ্চা। এখন সে যেন ভবিষ্যতে কোনো রোগ আক্রান্ত না হয়, এজন্য তাকে ছোটবেলা থেকে একটা হেলদি লাইফস্টাইল লিড করতে উৎসাহিত করা, ঠিক আছে? হেলদি লাইফস্টাইল লিড করতে উৎসাহিত করা, অর্থাৎ তাকে নিয়মিত খাদ্য অভ্যাস তৈরি করা, তার হচ্ছে এক্সারসাইজের গুরুত্ব সম্পর্কে জানানো, তাকে হচ্ছে একটা আপনার সিডেন্টারি লাইফস্টাইল যেন সে লিড না করে পরিশ্রমী হতে শিখে, ঠিক আছে? এগুলা, তারপরে সে যেন স্মোকিং থেকে দূরে থাকে, তারপরে হেলথ হ্যাজার্ড যা কিছু আছে সেগুলো থেকে দূরে থাকে। এই ধরনের যে দিক নির্দেশনা দেওয়া হয়, অর্থাৎ রোগ হওয়ার আগে সতর্ক থাকা, সেটাই হচ্ছে প্রিমোডিয়াল প্রিভেনশন। তাহলে প্রিমোডিয়াল প্রিভেনশন অর্থ হচ্ছে রোগ শুরু আচ্ছা, রোগ আক্রান্ত হওয়ার পরে, আমরা এটা লিখি, রোগ আক্রান্ত হওয়ার আগে সতর্ক হওয়া, ঠিক আছে? সতর্ক হওয়া, এটা হচ্ছে কি প্রিমোডিয়াল প্রিভেনশন। বোঝা গেছে? রোগ আক্রান্ত হওয়ার আগে সতর্ক হওয়া। আর প্রাইমারি হচ্ছে ধরেন আপনার আচ্ছা,
প্রাইমারি প্রিভেনশন হচ্ছে ধরেন আপনার হচ্ছে কিছু এই এই জেনেটিক্যাল কিছু রিস্ক ফ্যাক্টর আপনার আছে, এখন আপনাকে কিছু নিয়ম কানুন মেনে চলতে হবে, আপনাকে কিছু কি করতে হবে, নিয়ম কানুন মেনে চলতে হবে। সেক্ষেত্রে প্রাথমিক দিক নির্দেশনা দেওয়াকে বলা হচ্ছে প্রাইমারি প্রিভেনশন। এবং এইগুলোর মধ্যে দুইটা পার্টে ভাগ করা যায় প্রাইমারি হচ্ছে প্রিভেনশনকে, একটা হচ্ছে হেলথ প্রমোশন। কিভাবে করতে পারি আমরা, আচ্ছা এটা আমরা নেক্সট আমাদের এই 3টা থেকেই প্রশ্ন আছে, সো ওই প্রশ্নগুলোতে আমরা ব্যাখ্যা করব ধাপে ধাপে, ঠিক আছে। সো লেভেল অফ ইলনেস প্রিভেনশন হচ্ছে আমাদের 4টা, ইলনেস প্রিভেনশন 4টা। তাহলে এখানে আমাদের অপশনে কি কি আছে আমরা দেখি। প্রাইমারি আছে, আচ্ছা ক্রনিক ইলনেস প্রিভেনশন নাই, সেকেন্ডারি আছে, টারশিয়ারি আছে, ওকে। অ্যাকিউট ইলনেস প্রিভেনশনও কিন্তু নাই। আচ্ছা ওকে, এরপর দেখেন আমাদের নেক্সট প্রশ্নে আসছে যে প্রাইমারি প্রিভেনশন আর। তাহলে আমরা বললাম প্রাইমারি প্রিভেনশন করা হয় 2 ধাপে, একটা হচ্ছে হেলথ এডুকেশন আর একটা হচ্ছে স্পেসিফিক প্রোটেকশন। আচ্ছা এটা একটু সুন্দর করে লিখে নিবেন সবাই। প্রাইমারি প্রিভেনশন 2 ভাবে করা হয়, ঠিক আছে। একটা হচ্ছে কিভাবে, একটা হচ্ছে হেলথ এডুকেশন, হেলথ কি করা হবে, তাকে এডুকেশন দেওয়া হবে, হেলথ এডুকেশন। আরেকটা হচ্ছে তাকে স্পেসিফিক প্রোটেকশন দেওয়া হবে, কি হবে, স্পেসিফিক প্রোটেকশন, স্পেসিফিক প্রোটেকশন, ঠিক আছে। অর্থাৎ নির্দিষ্ট রোগের বিরুদ্ধে প্রথমেই মানে রোগ হওয়ার আগেই নির্দিষ্ট রোগের বিরুদ্ধে নির্দিষ্ট ব্যবস্থা নেওয়া হবে, ঠিক আছে। আচ্ছা তাহলে এই যে হেলথ প্রমোশন হবে, এটা হেলথ প্রমোশন, অর্থাৎ স্বাস্থ্যের উন্নয়ন, প্রমোশন, হেলথ প্রমোশন। আচ্ছা ওকে, সো এখন এই স্বাস্থ্যের উন্নয়ন আমরা কিভাবে করতে পারি, সেটা হচ্ছে আমরা তাকে হেলথ এডুকেশন দিতে পারি। হেলথ কি করতে পারি, এডুকেশন দিতে পারি, হেলথ এডুকেশন দিতে পারি, ওকে। তারপরে আমরা কি করতে পারি, ফুড ফর্টিফিকেশন, অর্থাৎ খাবার নিয়ন্ত্রণ করতে পারি, ফুড ফর্টিফিকেশন, ঠিক আছে। কি করতে পারি আমরা, খাবার নিয়ন্ত্রণ করতে পারি, ওকে। এরপর বলছে লাইফস্টাইল, জীবনযাত্রার মান উন্নয়ন করতে পারি, ঠিক আছে। লাইফস্টাইল কি করতে পারি, চেঞ্জ করতে পারি, লাইফস্টাইল চেঞ্জ, ঠিক আছে, বা বিহেভিয়ার চেঞ্জ হতে পারে। আচ্ছা এরপর দেখেন এনভায়রনমেন্টাল ফ্যাক্টর যেগুলো আছে ওগুলাকে কন্ট্রোল করতে পারি, এনভায়রনমেন্ট, ঠিক আছে। অর্থাৎ আপনার বাসা যদি ধরেন ডেঙ্গুর প্রকোপ, আপনি ডেঙ্গু থেকে মুক্ত হতে চাচ্ছেন, তাহলে আপনার বাসায় কি করবেন, বাসার আশেপাশে ময়লা আবর্জনা ফেলবেন না, পানি দূষিত হতে দিবেন না, ঠিক আছে। তারপরে হচ্ছে আপনি কি করবেন, বাসাকে পর্যাপ্ত ভেন্টিলেটেড বা আলো বাতাস পূর্ণ রাখবেন, ঠিক আছে। সো এগুলোকে বলা হচ্ছে কি এনভায়রনমেন্টাল হচ্ছে ফ্যাক্টরস কন্ট্রোল, ঠিক আছে। এনভায়রনমেন্টাল ফ্যাক্টরস কি করতে হবে, কন্ট্রোল করতে হবে। আচ্ছা এরপর দেখেন ম্যারেজ অর সেক্স এডুকেশন, ঠিক আছে, ম্যারেজ অর সেক্স এডুকেশন দিতে হবে। অর্থাৎ যদি ম্যারেজ এন্ড অর্থাৎ ধরেন আপনার দম্পতি নতুন বিবাহ করেছে, তো বিয়ের পরে তারা ফ্যামিলি প্ল্যানিং করবে, এটাই স্বাভাবিক। সো ফ্যামিলি প্ল্যানিং প্লাস তারা কিভাবে তাদের হেলদি একটা লাইফস্টাইল লিড করতে পারে এগুলো সম্পর্কে তাদের কিন্তু কি করতে হবে, এডুকেশন দিতে হবে, ঠিক আছে। সো এগুলো সবাই আমাদের কি করবে, হেলথ প্রমোশন, অর্থাৎ স্বাস্থ্যের উন্নয়ন করবে, ওকে। আচ্ছা আর স্পেসিফিক প্রোটেকশনের মধ্যে আছে আমাদের কি, ভিটামিন এ, তারপরে হচ্ছে ফলিক অ্যাসিড, আয়রন, এগুলো দিতে হবে, ঠিক আছে। তাহলে ভিটামিন এ, ফলিক অ্যাসিড, তারপর হচ্ছে আয়রন, এগুলো দিতে হবে, ঠিক আছে। তারপর ইমিউনাইজেশন দিতে হবে, ইমিউনাইজেশন যারা জানেন না তারা সুন্দর মতো একটু নোট করে নেবেন, ইমিউনাইজেশন করতে হবে, ওকে। আচ্ছা তারপরে ধরেন আপনার হচ্ছে রোগের যদি সম্ভাবনা থাকে, ধরেন বাসায় একজনের আপনার করোনা ভাইরাস হয়েছে, তাহলে তাকে কি করতে হবে, একটু কোয়ারেন্টাইন বা আলাদাভাবে রাখার ব্যবস্থা করতে হবে। সো কোয়ারেন্টাইনও কিন্তু আমাদের প্রাইমারি প্রিভেনশনের মধ্যে আসে, কোয়ারেন্টাইন, ঠিক আছে, কোয়ারেন্টাইন, ওকে, বোঝা গেছে। আচ্ছা তো দেখি আমাদের অপশনে কি কি ছিল,
তাহলে দেখেন এখানে বলছে প্রাইমারি প্রিভেনশন আর হেলথ এডুকেশন, তাহলে আমরা কিন্তু হেলথ এডুকেশন পেয়েছি, ওয়েলনেস আমরা পাইনি। অ্যাডিকুয়েট ট্রিটমেন্টের বিষয় আমাদের চলে আসবে কিন্তু হচ্ছে সেকেন্ডারি প্রিভেনশনে, আমরা সেটাও পড়বো সেকেন্ডারি প্রিভেনশন, ঠিক আছে। আচ্ছা, জেনেটিক স্ক্রিনিং এটা আমরা পাইনি, ইমিউনাইজেশন পাইছি, তাহলে আমরা দুইটা জিনিস পাইছি, একটা হচ্ছে হেলথ এডুকেশন পাইছি, ইমিউনাইজেশন পাইছি, ঠিক আছে। ওকে, আচ্ছা এখন আমাদের সাথে যুক্ত হয়েছে আমিনা। আমিনা সালাম দিছে, ওয়ালাইকুম আসসালাম। সো আপু আশা করি ভালো আছেন, অনেক লেট করে যুক্ত হয়েছেন, তারপরে আশা করবো আমাদের ক্লাসটা সুন্দর মতো এনজয় করবেন লাস্ট পর্যন্ত। আচ্ছা, নেক্সট আমাদের বলছে সেকেন্ডারি প্রিভেনশন। আচ্ছা, তাহলে আমরা ফার্স্ট প্রাইমারি প্রিভেনশন পড়লাম, প্রিমোডিয়ালও পড়লাম, এখন আমরা পড়তেছি সেকেন্ডারি প্রিভেনশন। তাহলে সেকেন্ডারির মধ্যে দেখেন কি কি আছে। তাহলে সেকেন্ডারির মধ্যে আমাদের প্রথম কাজ হবে যে আর্লি ডায়াগনোসিস করা, ঠিক আছে। অর্থাৎ আমরা এত সময় পড়তেছিলাম রোগ হয়নি, তার আগে কিভাবে কি করব, বা রোগ নির্দিষ্ট রোগ প্রতিকারের জন্য কি কি করব, ঠিক আছে। এখন ধরেন আমার একটা রোগ হয়ে গেছে, এখন রোগ তো হবে, এটা হলে তো আর কিছু করার নাই আছে। সো রোগ হয়ে গেছে, তারপরে আমি এটাকে কিভাবে মানে রিমুভ করতে পারি বা কিভাবে কন্ট্রোল করতে পারি, ঠিক আছে, সেদিকে যাব। সো সেকেন্ডারি প্রিভেনশন হচ্ছে রোগ হওয়ার পরে, রোগ হওয়ার পরে, ঠিক আছে। তাহলে এটা লিখে নেন একটু, রোগ আক্রান্ত হওয়ার, রোগ আক্রান্ত হওয়ার কি পর, রোগ আক্রান্ত হওয়ার পর। আচ্ছা, তাহলে রোগ আক্রান্ত হওয়ার পর আমরা কি করব, শনাক্তকরণ দ্রুত। তাহলে আর্লি ডায়াগনোসিস অর্থ কি, দ্রুত শনাক্তকরণ, ঠিক আছে। অবশ্যই আর্লি ডায়াগনোসিস করতে হবে, ঠিক আছে, দ্রুত শনাক্তকরণ করতে হবে। আচ্ছা, ওকে, এরপর কি করতে হবে, স্ক্রিনিং টেস্ট। তাহলে আমরা কিন্তু এর আগে যখন স্ক্রিনিং পড়লাম তখন কিন্তু ব্যাখ্যার মধ্যে সুন্দর মতো বলে আসছে, তাহলে যে যদি কোনো রোগের প্রাদুর্ভাব হয় তখন আমরা সেটা শনাক্ত করার জন্য কি করে থাকি, স্ক্রিনিং টেস্ট করে থাকি। তাহলে স্ক্রিনিং সার্ভে করতে হবে, ঠিক আছে। আচ্ছা, হেলথ এডুকেশন তো আমরা হচ্ছে প্রাইমারির মধ্যে পড়ছি, সো এখানে আসবে না। আচ্ছা, ডিসএবিলিটি লিমিটেশন। ওকে, ডিসএবিলিটি লিমিটেশন আমাদের আসবে হচ্ছে টার্সিয়ারি লেভেলের মধ্যে, ঠিক আছে। ডিসএবিলিটি লিমিটেশন আসবে আমাদের কোথায়, টার্সিয়ারি লেভেলের মধ্যে, এটা আমরা বলবো একটু পরে। আচ্ছা, স্পেসিফিক ইমিউনাইজেশনও কিন্তু আমরা সেকেন্ডারির মধ্যে, সরি প্রাইমারির মধ্যে পড়ে আসছি, ঠিক আছে। সো সঠিক অ্যান্সার হবে হচ্ছে এ এন্ড সি। আচ্ছা, আচ্ছা এখানে এখানে হচ্ছে ডি নাম্বারটা অ্যান্সার দেওয়া আছে, এটা ভুল, এটা আনসার হবে না, ঠিক আছে। এখানে সঠিক আনসার হবে আর্লি ডায়াগনোসিস আর স্ক্রিনিং সার্ভে। ডিসএবিলিটি হচ্ছে লিমিটেশন, এটা হবে টার্সিয়ারি লেভেলের মধ্যে, অর্থাৎ আপনার অনেক বেশি ক্ষয়, মানে রোগ আক্রান্ত অনেক বেশি হয়ে গেছেন এবং এমন একটা পর্যায়ে পৌঁছায় গেছেন যেখান থেকে আর কি সুস্থ হওয়া পসিবল না, তখন আমরা কি করব, কিভাবে তাকে কিছুটা স্বস্তি দান করা যায়, কিছুটা তাকে আরামদায়ক পজিশনে রাখা যায়, সেক্ষেত্রে বা তার ক্ষয়ক্ষতি কিছুটা কিভাবে কমানো যায়, সেক্ষেত্রে আমরা কি করব, টার্সিয়ারি প্রিভেনশনে যাব, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা কিসে যাব, টার্সিয়ারি প্রিভেনশনে। সো আমাদের টার্সিয়ারি প্রিভেনশনেরও একটা প্রশ্ন আছে। আচ্ছা, যাই হোক, সো আমাদের ডিসএবিলিটি লিমিটেশন অর রিহ্যাবিলিটেশন, এটা হচ্ছে টার্সিয়ারি প্রিভেনশনের অংশ, ঠিক আছে। আচ্ছা, দেখি আমি এখানে আছে কিনা, তাহলে একবারেই হয়ে যাবে। আচ্ছা, দেখেন এখানে প্রশ্ন আছে যে টার্সিয়ারি প্রিভেনশন ইনক্লুড, তাহলে টার্সিয়ারি প্রিভেনশনের মধ্যে তখন আমাদের আসবে হচ্ছে ডিসএবিলিটি লিমিটেশন আর হচ্ছে রিহ্যাবিলিটেশন, ঠিক আছে, এই দুইটা অপশন আসবে। আচ্ছা, তাহলে স্ক্রিনিং আমাদের যাবে সেকেন্ডারির মধ্যে, হেলথ প্রমোশন যাবে প্রাইমারির মধ্যে, ইমিউনাইজেশনও যাবে প্রাইমারির মধ্যে, ঠিক আছে। এটা হচ্ছে কি সেকেন্ডারি। আচ্ছা, হেলথ প্রমোশন আর হচ্ছে ইমিউনাইজেশন হচ্ছে কি প্রাইমারি, প্রাইমারি, বোঝা গেছে। তাহলে কিন্তু একই সাথে আমরা পুরা যে হচ্ছে ইলনেস প্রিভেনশনের যে লেভেলগুলা, এগুলা কিন্তু আমরা ডিজিজ প্রিভেনশনের যে লেভেলগুলা, এগুলা কিন্তু একসাথে জানলাম। প্রিমোডিয়াল জানলাম, প্রাইমারির মধ্যে কি কি করা হয় জানলাম, সেকেন্ডারির মধ্যে কি কি করা হয় জানলাম, এবং টার্সিয়ারির মধ্যে কি কি করা হয় সবগুলাই কিন্তু জানলাম। ওকে, আচ্ছা,
সো নেক্সট বলছে রোলস অফ কমিউনিটি হেলথ নার্সেস। কমিউনিটি হেলথ নার্স যারা আছে তাদের আসলে দায়িত্বগুলা কি কি, ঠিক আছে? তাদের আসলে দায়িত্বগুলা কি কি, কমিউনিটি হেলথ নার্সের দায়িত্ব কি? আচ্ছা আচ্ছা, যারা জানেন তাদের উদ্দেশ্যে এবং যারা জানেন না তাদের উদ্দেশ্যে আমি এখন হচ্ছে 10টা কমিউনিটি হেলথ নার্সের 10টা হচ্ছে বৈশিষ্ট্য লিখে দিব, ঠিক আছে? 10টা বৈশিষ্ট্য লিখে দিব, এই 10টা আপনারা সুন্দর মতো মনে রাখবেন। রোল অফ কমিউনিটি কমিউনিটি হেলথ নার্স, অর্থাৎ যেখান থেকেই প্রশ্ন আসুক এই 10টার মধ্যে আপনার অপশনগুলা থাকবে, ঠিক আছে? তাহলে 1 নম্বরে হচ্ছে হেলথ এডুকেশন অ্যান্ড প্রমোশন। হেলথ এডুকেশন, হেলথ কি করতে হবে? এডুকেশন দিতে হবে। হেলথ এডুকেশন অ্যান্ড প্রমোশন, প্রমোশন, ঠিক আছে? তাহলে কি করবে সে? হেলথ এডুকেশন দিবে মানুষকে বা জনগণকে, এবং স্বাস্থ্যের উন্নয়নে কি করবে? কাজ করবে। স্বাস্থ্যের উন্নয়নে কি করবে? কাজ করবে। ওকে, এরপর সে কি করবে দেখেন, বলছে ডিজিজ প্রিভেনশন এবং ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল, রোগের প্রতিকার করতে সাহায্য করবে এবং যদি রোগ হয়ে যায় সেটা কন্ট্রোল করতে সাহায্য করবে, ঠিক আছে? তাহলে ডিজিজ প্রিভেনশন, ডিজিজ প্রিভেনশন, প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল, ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কি করবে? কন্ট্রোল করবে। ডিজিজ প্রিভেনশন অ্যান্ড কন্ট্রোল, ঠিক আছে? আচ্ছা, 3 নম্বরে সে যেটা করবে সেটা হচ্ছে কেয়ার কোঅর্ডিনেটর। কেয়ার কোঅর্ডিনেটর, কোঅর্ডিনেটর অর্থাৎ ধরেন ডক্টর কোন ট্রিটমেন্ট যদি দিয়ে থাকে তাহলে সে কমিউনিটি হেলথ নার্স সেটাকে কি করবে? বাস্তবায়ন করবে। অর্থাৎ কেয়ারটাকে পুরো হেলথ কেয়ার টিমের সাথে মিলে কেয়ারটাকে যেন ইফেক্টিভ হয়, অনেক বেশি ইফিসিয়েন্ট হয়, সেটার জন্য কি করবে? কোঅর্ডিনেশন করবে, ঠিক আছে? তাহলে কেয়ার কোঅর্ডিনেটর কি হবে? কেয়ার কোঅর্ডিনেটর। এরপরে কি করবে? অ্যাডভোকেসি করবে, অর্থাৎ পেশেন্টের পক্ষ হয়ে, যে পেশেন্ট ধরেন সে তার নিজের অধিকার সম্পর্কে জানে না, যে নিজে সতর্ক না, একজন কমিউনিটি হেলথ নার্স কি করবে? তার হয়ে কথা বলবে, ঠিক আছে? তার হয়ে কথা বলবে। অ্যাডভোকেসি, তাহলে কি করবে? তার হয়ে কথা বলবে, অ্যাডভোকেসি করবে, অ্যাডভোকেটের মতো কাজ করবে। ওকে, আচ্ছা, এরপর কি করবে? অ্যাসেসমেন্ট অ্যান্ড প্ল্যানিং করবে। অ্যাসেসমেন্ট, অ্যাসেসমেন্ট অর্থাৎ কোন রোগী যদি প্রথমেই তার কাছে আসে তাহলে সে কি করবে? একটা আনুমানিক ধারণা বা আনুমানিক একটা কি করবে? তার যে রোগটা এটা শনাক্ত করার চেষ্টা করবে এবং সেই অনুযায়ী একটা নার্সিং কেয়ার প্ল্যান দেওয়ার জন্য প্ল্যানিং করবে, ঠিক আছে? প্ল্যানিং করবে। তাহলে অ্যাসেসমেন্ট এন্ড কি করবে? প্ল্যানিং করবে, ঠিক আছে? আচ্ছা, নেক্সট দেখেন ডিরেক্ট পেশেন্ট কেয়ার। ডিরেক্ট পেশেন্ট কেয়ার, সবাই একটু লিখে নেন কষ্ট করে। ডিরেক্ট পেশেন্ট কেয়ার দিবে। ডিরেক্ট পেশেন্ট কেয়ার, সরাসরি পেশেন্টকে কি করবে? সার্ভিস দিবে, ঠিক আছে? সরাসরি পেশেন্টকে সার্ভিস দিবে, ডিরেক্ট পেশেন্ট কেয়ার। আচ্ছা, এরপর কি করবে? কোলেবরেশন করবে। কোলেবরেশন, কোলেবরেশন করবে। আচ্ছা, রিসার্চ এন্ড এডুকেশন কি করবে? রিসার্চ করবে, নতুন নতুন রোগ নিয়ে কি করবে? সে রোগের প্রাদুর্ভাব নিয়ে কি করবে? গবেষণা করবে। রিসার্চ, ঠিক আছে? রিসার্চ করবে এন্ড এডুকেশন, রিসার্চ এন্ড এডুকেশন, রিসার্চ এন্ড এডুকেশন, ঠিক আছে? আচ্ছা, সো এই পর্যন্ত লেখা হয়েছে সবার? এই পর্যন্ত সবার লেখা হয়েছে কিনা একটু জানান তো আমাকে। আচ্ছা, এরপর সে কি করবে? ক্রাইসিস ম্যানেজমেন্ট করবে, অর্থাৎ যদি ইমিডিয়েট কোনো সিচুয়েশন তৈরি হয়, জরুরি কোনো অবস্থা তৈরি হয়, ক্রাইসিস মোমেন্ট তৈরি হয়, ঠিক আছে? জরুরি অবস্থা তৈরি হলে সে কি করবে? ক্রাইসিস ম্যানেজমেন্ট করবে। কি করবে? ক্রাইসিস ম্যানেজমেন্ট, ক্রাইসিস ম্যানেজমেন্ট করবে। এগুলো হচ্ছে কমিউনিটি হেলথ নার্সের কাজ। আচ্ছা, এরপরে সে কি করবে? কালচারাল কম্পিটেন্সিস গ্রো করবে, ঠিক আছে? অর্থাৎ আমাদের যে কালচার আছে সেই অনুযায়ী কি করবে? ট্রিটমেন্ট দেওয়ার চেষ্টা করবে। তাহলে কালচারাল কম্পিটেন্সিস। ওকে, সো এই 10টা হচ্ছে একজন কমিউনিটি হেলথ নার্সের কাজ। সো এখন আমরা দেখবো যে আমাদের কোন কোনগুলা ছিল অপশনে, ঠিক আছে? তাহলে আমরা দেখেন
পাইছি যে কোল্যাবরেশন করবে, কোল্যাবরেটর হিসেবে কাজ করবে, তাই তো? কোল্যাবরেটর। আচ্ছা, অ্যাসেসমেন্ট করবে, অ্যাসেসমেন্ট করবে, আমরা কিন্তু পাইছি অ্যাসেসমেন্ট অ্যান্ড প্ল্যানিং, অ্যাসেসমেন্ট অ্যান্ড প্ল্যানিং করবে। আচ্ছা, লিডারশিপ কিন্তু আমরা পাইনি, নার্সের কোয়ালিটির মধ্যে কিন্তু লিডারশিপ আছে, অথচ এখানে আমরা দেখেন কমিউনিটি হেলথ নার্সিং এর মধ্যে কিন্তু লিডারশিপ পাইনি, কমিউনিটি হেলথ নার্সের কোয়ালিটির মধ্যে লিডারশিপ পাইনি। আচ্ছা, এডুকেটর হিসেবে কাজ করবে, ঠিক আছে? আচ্ছা, ওকে। আচ্ছা, এরপরে আমরা কি দেখলাম, সে কি করে, প্রিভেনশনে কাজ করে, তাহলে সে প্রিভেন্টার হিসেবেও কাজ করবে। ওকে, কিসের সাথে? আচ্ছা আচ্ছা, ওকে। সো অনেক তো ক্লাস করলাম আমরা, এখন আপনারা হচ্ছে আমাদের ক্লাস ভালো লাগলো কিনা অনেকে কমেন্টে জানাইছেন ভালো লেগেছে, সো থ্যাংক ইউ তাদেরকে। সো যদি আপনারা হচ্ছে আমাদের কোর্সে ভর্তি হতে চান, আমরা কিন্তু 50% ডিসকাউন্টে যে ভর্তি চলছে, আপনারা চাইলে কিন্তু খুব দ্রুতই আমাদের কোর্সে ভর্তি হয়ে যেতে পারেন। সো যারা যারা ভর্তি হতে চান খুব দ্রুত আমাদের পেজে নক দিতে পারেন, পাশাপাশি আমাদের কিন্তু স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ওকে, আচ্ছা, নেক্সট বলছে হোয়াট আর দ্য রোলস অফ কমিউনিটি হেলথ নার্সেস ইন হেলথ প্রমোশন। আচ্ছা, তাহলে একই প্রশ্ন আবারও আসছে, একটু ঘুরায় অন্যভাবে দেওয়া, ঠিক আছে? তাহলে প্রোভাইডিং এডুকেশন করবে। আচ্ছা, ডিজিজ ডায়াগনোসিস, রোগ নির্ণয় করা কিন্তু হচ্ছে নার্সের কাজ না, এটা হচ্ছে ডক্টরের কাজ, ঠিক আছে? তাহলে এটা কে করবে? ডিজিজ ডায়াগনোসিস, ডায়াগনোসিস অফ ডিজিজ কে করে? ডক্টর, ঠিক আছে? ডক্টর। ওকে, সো এটা বাদ। আচ্ছা, প্রমোশন হেলদি লাইফস্টাইল, তাহলে হেলদি লাইফস্টাইলের জন্য অবশ্যই আমরা কি করব? মানুষকে বেশি বেশি সচেতন করব, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখেন বলছে কন্ডাক্টিং মেডিকেল সার্জারিজ। আচ্ছা, সার্জারি কিন্তু আমরা নার্সরা করি না, সার্জারিও কিন্তু ডক্টররাই করে, সো এটাও কিন্তু হবে না, ঠিক আছে? সো সার্জারি বাদ যাবে। আচ্ছা, এরপর বলছে অফারিং সাইকোলজিক্যাল কাউন্সিলিং, অর্থাৎ কোনো পেশেন্ট যদি আমার কাছে আসে অবশ্যই তাকে মেন্টালি রিঅ্যাসিওর করাটা হচ্ছে আমার কাজ। সো অফারিং সাইকোলজিক্যাল কাউন্সিলিং, কাউন্সিলিং করাও কিন্তু হচ্ছে কমিউনিটি হেলথ নার্সের দায়িত্বের মধ্যে অবশ্যই পড়ে। ওকে, আচ্ছা। সো এরপরে দেখেন আমাদের নেক্সট প্রশ্ন আছে কমিউনিকেবল নন কমিউনিকেবল ডিজিজ নিয়ে আমরা একটু আগে আলোচনা করে এসেছি, এখানে আবারও সেম প্রশ্ন আসছে, সেম না, একটু অপশনগুলো চেঞ্জ আছে। আচ্ছা, দেখি আপনারা এটা একটু আনসার করেন তো, তাহলে কোনটা কোনটা কমিউনিকেবল ডিজিজ। আচ্ছা, এটা একটু কাইন্ডলি 17 নাম্বারটা সবাই একটু আনসার করেন। একটু রেসপন্স করতে হবে ক্লাসে, একটু রেসপন্স করলে বোঝা যাবে যে আমাদের ক্লাসটা সুন্দর হচ্ছে, আপনারা ক্লাসে মনোযোগী আছেন, এগুলা কিন্তু বোঝা যাবে, ঠিক আছে? সো পরীক্ষায় ভালো করতে হলে অবশ্যই ক্লাসে ভালো রেসপন্স করার কোনো বিকল্প নাই, ঠিক আছে? সো সবাই একটু রেসপন্স করেন। আচ্ছা, তাহলে কমিউনিকেবল ডিজিজ, তাহলে কি কি হচ্ছে কমিউনিকেবল ডিজিজ আছে এখানে দেখেন। অ্যাজমা, তাহলে আমরা কিন্তু বলছিলাম যে এআরআই, অ্যাকিউট রেসপিরেটরি ইনফেকশন, বা আপনার হচ্ছে কফের মাধ্যমে যে কোনো ধরনের রেসপিরেটরি ইনফেকশনে কিন্তু স্প্রেড হতে পারে, ঠিক আছে? সো অ্যাজমা কিন্তু আপনার হচ্ছে কমিউনিকেবল ডিজিজের মধ্যে যাবে, ঠিক আছে? আচ্ছা, টাইফয়েড, আমরা এন্টেরিক ফিভার যেটা বলছি সেটা হচ্ছে টাইফয়েড, মিজেলস, হাম, এটা স্প্রেড হতে পারে। অ্যানিমিয়া, রক্তশূন্যতা কিন্তু একজন থেকে আরেকজনে স্প্রেড হয় না, ঠিক আছে? এটা নন কমিউনিকেবল। আচ্ছা, টিটেনাসও কিন্তু নন কমিউনিকেবল, ঠিক আছে? তাহলে এই দুইটা হচ্ছে নন কমিউনিকেবল। বোঝা গেছে? আচ্ছা, ওকে, নেক্সট নেক্সট দেখেন। আচ্ছা, এখানে আনসারটা ভুল দেওয়া আছে, টিটেনাসটা হবে না। আচ্ছা, অ্যাজমাটা হবে, অ্যাজমাটা সঠিক হবে, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখেন নন কমিউনিকেবল ডিজিজ, তাহলে নন কমিউনিকেবল ডিজিজ কি বলছে? তাহলে আমরা একটু আগে দেখে আসছি ক্যান্সার নন কমিউনিকেবল, অবেসিটি নন কমিউনিকেবল, আচ্ছা, নিউট্রিশনাল অ্যানিমিয়া নন কমিউনিকেবল, হেপাটাইটিস আর এন্টেরিক ফিভারটা হচ্ছে কমিউনিকেবল, ঠিক আছে? আচ্ছা,
আচ্ছা, এখন দেখেন একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে হুইচ অফ দ্য ফলোইং ডিজিজ ইরাডিকেটেড, অর্থাৎ পুরোপুরি নির্মূল হয়ে গেছে এমন কি কি রোগ আছে। ঠিক আছে। আচ্ছা আপু, ক্লাসটি কি আবার দেখা যাবে? হ্যাঁ, আপনি হচ্ছে আমাদের পেজে আমাদের ক্লাসটা সেভ থাকবে, আপনি এখানে এসে আমাদের ক্লাসটা কিন্তু আবারও পুনরায় করতে পারবেন। আচ্ছা, সো ইরাডিকেটেড অর্থ কি? নির্মূল হওয়া, নির্মূল হওয়া অর্থাৎ পুরোপুরি নির্মূল হয়েছে কোন রোগ? নির্মূল হওয়া। ঠিক আছে। আচ্ছা, তাহলে দুইটা রোগ হচ্ছে এই পর্যন্ত পুরোপুরি আমরা বলা যায় পুরোপুরি নির্মূল হয়েছে। সেটা হচ্ছে, একটা হচ্ছে স্মল পক্স আর একটা হচ্ছে আপনার পোলিওমেলাইটিস। ঠিক আছে, স্মল পক্স আর একটা হচ্ছে পোলিওমেলাইটিস। আচ্ছা, চিকেন পক্স, গুটি বসন্ত কিন্তু এখনো আছে, মিজেলস হাম এখনো আছে, রুবেলা এখনো আছে। ঠিক আছে, ওকে। সো এখানে কিন্তু অ্যান্সারও দেওয়া আছে, দেখেন সুন্দর মতো। আচ্ছা, স্মল পক্স এবং পোলিওমেলাইটিস এই দুইটা রোগ আপাতত নির্মূল হয়েছে। ঠিক আছে। আচ্ছা, এটা তো আমরা পড়েছি। আচ্ছা, এখন দেখেন আমাদের হচ্ছে সেকেন্ডারি প্রিভেনশনের মধ্যে একটা কথা আসছিল যে কোয়ারেন্টাইন, তাই তো? তাহলে কোয়ারেন্টাইন বলতে আসলে কি বোঝায়? দেখেন এখানে চারটা অপশন আছে যে কোয়ারেন্টাইন বলতে আসলে কি বোঝায়। ঠিক আছে, তাহলে দেখেন বলছে যে কোয়ারেন্টাইন মিনস সেপারেট অ্যান্ড রেস্ট্রিকশন দ্য মুভমেন্ট অফ ওয়েল পারসন। অর্থাৎ বলছে কোয়ারেন্টাইন বলতে কি বোঝাচ্ছে যে একজন ভালো মানুষ, তাকে কি রাখা? আলাদা রাখা, এবং তার মুভমেন্ট বা চলাচলে কি করা? বাধা দেওয়া। ঠিক আছে। আচ্ছা, এরপর কি বলছে? রেস্ট্রিকশন অফ হেলদি কন্ট্যাক্টস। আচ্ছা, মেইনটেইন ইন নন কমিউনিকেবল ডিজিজ। আচ্ছা, তাহলে কোয়ারেন্টাইন কি? মেইনটেইন ইন কমিউনিকেবল ডিজিজ। তাহলে দেখেন কমিউনিকেবল ডিজিজের ক্ষেত্রে, অর্থাৎ একজনের থেকে আরেকজন সংক্রমণ হতে পারে, এই ধরনের রোগের ক্ষেত্রেই কিন্তু মানুষকে আলাদা রাখা হয়। তাহলে কি করা হয়? সেপারেট রাখা হয় এবং রেস্ট্রিকশন অফ মুভমেন্ট করা হয়। কাদের? ভালো মানুষদের। ঠিক আছে, একজন মানে যারা অসুস্থ তাদের থেকে আলাদা রাখা হয়। ঠিক আছে, এজন্য এ নাম্বার হচ্ছে কি সঠিক অ্যান্সার, যে বলছে যে সেপারেট এন্ড রেস্ট্রিকশন দ্য মুভমেন্ট অফ ওয়েল পারসন। আচ্ছা, এখানে ওয়েল পারসন না দিয়ে মেবি সিক পারসন দিলে বেশি ভালো হতো। ঠিক আছে, সো আচ্ছা, আপনারা ভালো মানুষকেও আলাদা রাখা হয়, আবার হচ্ছে যারা অসুস্থ মানুষ তাদেরও আলাদা রাখা হয়। ঠিক আছে, ওকে। সো এটা হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার আছে। রেস্ট্রিকশন অফ কমিউনিটি অর গ্রুপ, এটা ভুল। আচ্ছা, কমিউনিটির সবাইকে তো আমরা রেস্ট্রিক্টেড করি না, করি? আচ্ছা, রেস্ট্রিকশন অফ হেলদি কন্ডাক্টস। আচ্ছা, রেস্ট্রিকশন অফ হেলদি কন্ট্যাক্টস, এটা হচ্ছে রেস্ট্রিকশন করা হয় আনহেলদি কন্ট্যাক্টসকে, নট হেলদি। ঠিক আছে। আচ্ছা, এরপর কি করা হয়? নন কমিউনিকেবল ডিজিজের ক্ষেত্রে মেইনটেইন করা হয় না, এটা মেইনটেইন করা হয় কোথায়? কমিউনিকেবল ডিজিজের ক্ষেত্রে। ঠিক আছে, কমিউনিকেবল ডিজিজের ক্ষেত্রে। ওকে। আচ্ছা, সো আজকে আমাদের ক্লাসটা এই পর্যন্তই ছিল, এবং হচ্ছে আপনারা অনেক ধৈর্য সহকারে ক্লাসটা করেছেন। আশা করি ক্লাসটা সবারই ভালো লেগেছে। সো ইনশাল্লাহ নেক্সট আবার কোনো ক্লাস নিয়ে আপনাদের সামনে আসবো বা আপনাদের সাথে দেখা হবে। সো আমাদের পেজে যুক্ত থাকুন, এবং পাশাপাশি ভর্তি হওয়ার জন্য অবশ্যই আমাদের পেজে নক করতে পারেন, আমাদের স্ক্রিনে দেওয়া ফোন নাম্বারেও যোগাযোগ করতে পারেন। 50% ডিসকাউন্টে আপনি কিন্তু সেরা প্রস্তুতি নিতে পারেন পালস লাইসেন্স প্রিপারেশনের সাথে। সো আজকের মতো আল্লাহ হাফেজ, সবাই সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। ইনশাল্লাহ আবারও দেখা হবে। That's all.